হ্যাঁ, রেকর্ডিং রেকর্ডিং সরি। Cambridge 18, page number 19, true false not given. সবাই কি পাইছেন? হ্যাঁ ভাইয়া, পাইছি। প্যাসেজের নাম হচ্ছে আরবান ফার্মিং। আমরা ট্রু ফলস নট গিভেন সম্পর্কে জানবো। তো এই প্যাসেজ থেকে আসছে। তো ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনটা হচ্ছে 8 থেকে, তার মানে এটা প্রথমে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত গ্যাপ ফিলিং, তারপরে 8 থেকে শুরু হয়েছে, তাহলে এটা আমরা মাঝের থেকে শেষের দিকে পাবো পসিবিলিটি। আর এখন আমরা ট্রু ফলস নট গিভেন এরা সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11 এভাবে আসে। তো যখন আমরা এই সিরিয়াল মেনটেন করে করব, তো নর্মালি ট্রু ফলস নট গিভেন যেহেতু 3টা অপশান আছে এখানে অ্যান্সার হওয়ার, তো ট্রু হইলে তো হুবহু মিলে যাওয়ার কথা। ফলস মানে অপোজিট, ফলস মানে হচ্ছে অপোজিট। তো ধরেন একজন বলল যে আমি মাছ দিয়ে ভাত খাইছি, কিন্তু আর একজন এসে বলল যে না আমি মাছ দিয়ে ভাত খাই নাই। তো এটা হচ্ছে অপোজিট। খাইছি খাই নাই এটা অপোজিট, তাহলে এটা হচ্ছে ফলস। কিন্তু যদি বলে আমি মুরগি দিয়ে ভাত খাইছি, তো এখন তাহলে মাছেরটা ক্যান্সার কি হবে? আমি মাছ দিয়ে ভাত খাইছি, এটা নট গিভেন যদি মুরগি আসে। কেন? মাছের কথা তো নাই, মাছের কথা নাই এইখানে। তো এরকম আর কি আমরা দেখবো, এক্সাম্পল হিসেবে অনেক দেখবো, তখন এগুলো ইজি হবে আর কি বুঝতে। সো এই যেহেতু ট্রু ফলস নট গিভেন 3টা অপশন আছে, তো এইখানে আমরা ধরেন 8 নম্বর আমি একটা খুঁজতে গেলাম, কিন্তু 8 নম্বরটা হচ্ছে নট গিভেন, কোথাও নাই। তো এরকম যদি হয় তাহলে তো আমাদের সমস্যা, তাই না? তাহলে শুধু 8 খুঁজতে খুঁজতে পুরো প্যাসেজই শেষ করে ফেললাম, কিন্তু 8 কোথাও পাইলাম না। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদেরকে 8, 9 দুইটা একসাথে নিতে হবে। দুইটা একসাথে নট গিভেন খুবই কম হয়, রেয়ার হয়। তো এই জন্য যদি আমরা 8 আর 9 নিয়ে নিই একসাথে, তাহলে 9 নম্বর যদি নট গিভেন হয়, 8 নম্বর যদি নট গিভেন হয়, তাহলে 9 নম্বর পাবো। আর 9 নম্বর যদি পেয়ে যাই, তাহলে তার উপরে থাকবে 8, আর উপরে যদি কোথাও না পাই তাহলে 8 নট গিভেন। সেই জন্য অলওয়েজ দুইটা কোয়েশ্চেন একসাথে নিতে হয়। আর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, কোয়েশ্চেনকে বোঝার চেষ্টা করব, মিনিং বুঝতে হবে। মিনিং বুঝলে ইজি হয়, বের করাটা অনেক ইজি হয়। তো ঠিক আছে, এখন আমরা কিওয়ার্ড মার্কিং করি। আমাদের কি দুইটা কিওয়ার্ড দরকার। এখানে বলছে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবাভ অর বিলো গ্রাউন্ড। তো এখানে তেমন একটা কিওয়ার্ড নাই, তবে আমরা অ্যাবাভ অর বিলো গ্রাউন্ডটাকে মার্ক করলাম। মানে গ্রাউন্ডের নিচে বা গ্রাউন্ডের উপরে, ভূমির নিচে উপরে কি করা যায়, আরবান ফার্মিংটা করা যায়। আরবান ফার্মিংটা কোথায় করা যায় এরকম আর কি। সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোফোনিক ফার্মিং, এই যে একটা পাওয়া গেছে অ্যারোফোনিক ফার্মিং, এটা আমরা পাবো। ক্যান বি মেড বাই হ্যান্ড, হাত দ্বারা। সাম অফ দ্য ইকুইপমেন্ট, কিছু কিছু যন্ত্রপাতি বা টুলস ইউজড ইন অ্যারোফোনিক ফার্মিং, অ্যারোফোনিক ফার্মিংয়ে কিছু কিছু ইকুইপমেন্ট ব্যবহৃত হয়। ক্যান বি মেড, বানানো যেতে পারে, তাদেরকে বানানো যেতে পারে বাই হ্যান্ড। মানে হচ্ছে এই অ্যারোপনিক ফার্মিং এ যেসব ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো হাত দিয়ে বানানো যায়। কিছু কিছু আহ, যন্ত্রপাতি, কিছু কিছু টুলস আছে না, কৃষকরা অনেক যন্ত্রপাতি তো কাঠ দিয়ে হাত দিয়ে বানায় টানায় কাজ করতেছে, তো ওরকম আর কি। তো আমরা এই দুইটা কোশ্চেন পড়লাম। দুইটা কোশ্চেনের মধ্যে আমি কিওয়ার্ড মার্কিং করছি। একটা হচ্ছে আরবার ফার্মিং, পুরো প্যাসেজেই আছে, কোথায় খুঁজবেন আপনি? তো অ্যাবাব আর বিলো গ্রাউন্ডটাকে আমি মার্ক করে রাখলাম, যেহেতু আর কোনো কিওয়ার্ড নাই। আর এখানে পরেরটা আছে অ্যারোফোনিক ফার্মিং, হাত দ্বারা বানানো যেতে পারে যন্ত্রপাতিগুলা। তো এই দুইটা নিয়ে আমরা চলে যাব এখন। তো আমরা ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি,
যে ভাই আপনি তো বললেন যে যদি ধরেন কোশ্চেন থাকে যে আমি মাছ দিয়া ভাত খাইছি, এটা আর পরে পরে প্যাসেজের এটা যদি পরে থাকে এটা পরে এটা পরে এটা আচ্ছা ঠিক পরে আছে। আমি এটা রেখে আসছি, আমি বলছি যে এটা আমি বোঝাবো পরে। এটা নট গিভেনের একটা, এখানে একটা নট গিভেন আসবে, সেই নট গিভেনের সময় আমি বোঝাবো, এই জন্য আমি স্কিপ করছি পরে আবার। তো এখন কথা হচ্ছে যে আমরা যে দুইটা কোশ্চেন মার্ক করলাম, এই দুইটাকে আগে আমরা খুঁজে বের করি। একটা হচ্ছে আরবান ফার্মিং এর অ্যাবাভ আর বিলো গ্রাউন্ড, আর একটা হচ্ছে অ্যারোপনিক ফার্মিং। তো এই দুইটা আমরা কোথায় পাবো? উম, খুঁজবেন, খুঁজার সময় ইজি ভাবে জাস্ট খালি ওয়ার্ড পড়বেন না, দেখবেন এই যে এই ধরনের কথা কোথায় বলছে, যে অ্যারোপনিক ফার্মিং, তারপর হচ্ছে বিলো গ্রাউন্ড বা অ্যাবাভ গ্রাউন্ড। আর আরো মজার ব্যাপার হচ্ছে কি জানেন, আপনি যখন এই যে এই 7 নম্বর করছেন না অ্যারোপনিক আরবান ফার্মিং, এই যে পড়ছেন না এটা, এইটা যখন পড়ছেন সেই জায়গাটা তো আপনার জানা আছে, মার্কিংও করছেন। নর্মালি ওই জায়গা থেকে বা ওর নিচ থেকেই ট্রু ফলস নট গিভেন এই ফার্স্ট প্যাসেজে শুরু হবে। তো এই জন্য ইজি হবে তখন বের করতে। এখন তো আমরা উপরের গুলা পড়ি না, এই জন্য খোঁজা লাগতেছে। তো আমরা দেখলাম যে এখানে এই যে আরবান ফার্মিং বলছে ইজ নট অফকোর্স নিউ ফেনোমেনন। হ্যাঁ, এইখান থেকে প্রবাবিলি মনে হয় হইতে পারে। না, এই যে অন দা আদার, ও না, এটা অন দা আদার হ্যান্ড। আচ্ছা, আমরা এখানে পড়ি, দেখি কি বলছে। আরবান ফার্মিং ইজ নট আ নিউ ফেনোমেনন, inner city agriculture is booming from Shanghai to Detroit and Tokyo to Bangkok. Strawberries are being grown in disused shipping containers, mushrooms in underground, এই দেখেন, এই যে আন্ডারগ্রাউন্ড কার পার্কস, অ্যারোপনিক, হ্যাঁ এইখান থেকেই শুরু হয়েছে, দেখছেন? এইখান থেকেই শুরু হয়েছে ট্রু ফলস নট গিভেন, এই দুইটা প্যারাতেই সব অ্যান্সার আছে। 8 থেকে 13 পর্যন্ত, 8 8 5 13, 5টা কোয়েশ্চেন এই দুইটা প্যারা থেকেই আসছে। এই যে অ্যারোপনিক ফার্মিং হি সেজ ইজ ভার্চুয়াস, মানে খুবই উল্লেখযোগ্য বা বৈশিষ্ট্যপূর্ণ এটা। তো চলেন আমরা প্রথমে কোয়েশ্চেনটা বলছে কি যে উম, বলছে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাভাব অর বিলো গ্রাউন্ড, মানে মাটির উপরেও হইতে পারে মাটির নিচেও হইতে পারে। তো এটাই যে এখানে বলছে আরবান ফার্মিং ইজ নট অফ কোর্স আ নিউ ফেনোমেনন, এটা অবশ্যই একটা নিউ ঘটনা না। ইনার সিটি এগ্রিকালচার, ইনার সিটি মানে হচ্ছে আপনার শহরের ভিতরে, আরবান। তো বলছে ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং, এখন এটা বিশাল, মানে কি, সফল। ফ্রম সাংহাই টু ডেট্রয়েট অ্যান্ড সাংহাই ইউএসএ, সরি চায়না, ডেট্রয়েট ইউএসএ অ্যান্ড টোকিও টু ব্যাংকক, জাপান থেকে ব্যাংকক। স্ট্রবেরিজ আর বিং গ্রোন, স্ট্রবেরি কোথায় জন্মাইতেছে? ইন ডিসইউজড শিপিং কন্টেইনার্স। ডিসইউজড মানে যে শিপিং কন্টেইনার গুলা ব্যবহৃত হচ্ছে না, ওই শিপিং কন্টেইনারের ভিতরে এইগুলা জন্মানো হইতেছে, শিপিং কন্টেইনার্স। তো এখন এই শিপিং কন্টেইনার গুলা যে থাকে, এগুলা কোথায় থাকে? মাটির ওপরে। মাটির উপরে। মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস, তাহলে কি এই যে এটা কি গ্রাউন্ডের নিচে না? জি ভাইয়া। আন্ডারগ্রাউন্ড নিচে, তাহলে শিপিং কন্টেইনার মাটির উপরে, আর মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস মানে হচ্ছে মাটির নিচে। তাহলে মাটির উপরে, তাহলে অ্যাভাব আর বিলো গ্রাউন্ড, তাহলে অ্যাভাব হইতাছে শিপিং কন্টেইনারের ভিতরে, আর আন্ডারগ্রাউন্ড হইতাছে কার পার্কে হইতাছে মাশরুম, তাহলে কি উপরে নিচে হইতাছে না এই আরবান ফার্মিংটা? বুঝতে পারছেন? কথা জি কয় না ভাইয়া। কে? তাহলে 8 নম্বর কি হবে? ট্রু। ট্রু। তাহলে 8 নম্বর আমরা ট্রু পাইলাম।
এখন 9 নাম্বার পড়তে যাব, তো 9 নাম্বার যদি নট গিভেন হয় তাহলে তো পুরা প্যাসেজ শেষ করে ফেলবো, 9 নাম্বার আর খুঁজে পাবো না। তো এই জন্য আমরা 9 নাম্বার পড়ার জন্য 10 নাম্বার নিয়ে নিব সাথে। আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, এই যে মোর কথাটা একটা কিওয়ার্ড। মোর মানে হচ্ছে কি, যে অনেক, মানে কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভ বুঝেন, ডিগ্রি বুঝেন, ডিগ্রি মানে হচ্ছে তুলনা, একটা থেকে আরেকটা বেশি, আরেকটা থেকে আরেকটা কম, একটা থেকে আরেকটা কম, সো এইভাবে তুলনা করাটা হচ্ছে ডিগ্রি। তো নর্মালি যদি আমি বলি যে আরবান ফার্মিং রিলাইজ অন ইলেকট্রিসিটি, তাহলে হইলো কি, আরবান ফার্মিং ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে বলছে মোর রিলাই, যখন মোর কথাটা আসছে তখন অবভিয়াসলি অন্য কিছু থেকে বেশি তুলনা আসবে। তো সেই জন্য আসছে কি, এই যে দেন, কার চেয়ে, আদার টাইপস অফ ফার্মিং, অন্য যে টাইপস অফ ফার্মিং রয়েছে সেই ফার্মিং এর থেকে বেশি, তার মানে এখানে তুলনা হয়েছে। এখন আপনাকে অবশ্যই অবশ্যই প্যাসেজেই তুলনা বের করা লাগবে, যে ইলেকট্রিসিটি কি আসলে, আরবান ফার্মিং কি আসলে ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভর করে কিনা। এবার আমাকে বলেন তো একটা কথা, জেনারেল সেন্সে, পড়ার দরকার নাই, এই যে কথাটা বলছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, কথাটা কি সত্য না মিথ্যা বলেন তো? সত্য। দেখছেন, পড়া ছাড়াও জেনারেল সেন্স দিয়ে অ্যান্সার করা যায়, তো এটা হচ্ছে ট্রু। 8 নম্বর 10 নম্বর ট্রু, 10 নম্বর না পড়ে অ্যান্সার করা যায়, কারণ এটা হচ্ছে ইউনিভার্সাল একটা, ইউনিভার্সাল না, মানে এটা একটা হচ্ছে জেনারেল ট্রুথ, একটা জেনারেল ট্রুথ। তাছাড়া আপনার এই মানে মাটির নিচে উপরে এই যে এইসব কন্টেনারের ভিতরে, এগুলো তো ইলেকট্রিসিটির প্রয়োজন আছে এখানে, এগুলো তো অন্ধকার জায়গা। তো এখানে ইলেকট্রিসিটি, এখন মাঠে যে ফার্মিং করা হয়, এখানে কি ইলেকট্রিসিটির প্রয়োজন আছে? তো তার থেকে তো এখানে বেশি ইলেকট্রিসিটি লাগবেই, তো এটা তো জেনারেল ট্রুথ, সেই জন্য এটা ইয়েস হয়ে যায়। তারপরেও আমরা আমরা তো পড়বো। তো এখন দেখবো যে যে অ্যারোপনিক ফার্মিং এর কিছু কিছু ইকুইপমেন্ট মানুষ হাত দ্বারা বানানো যায়, আর হচ্ছে কিছু ফার্মিং, আরবান ফার্মিং কিছু ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভর করে অন্যান্য ফার্মিং থেকে। তো আমরা মোর দেন এগুলাকে মার্ক করে রাখলাম, তো চলেন যাই খুঁজি দেখি কি বলে। অ্যারোপনিক ফার্মিং হি সেজ ইজ ভার্চুয়াস, ওকে, দ্য ইকুইপমেন্ট, এই যে দ্য ইকুইপমেন্ট ওয়েটস লিটল, তাহলে ইকুইপমেন্টগুলোর ওজন খুবই কম, ক্যান বি ইনস্টলড, এটাকে ইনস্টল করা যেতে পারে, অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস অ্যান্ড ইজ চিপ টু বাই, মানে এটাকে যে কোনো ফ্ল্যাট সারফেসের উপরেই আপনি এটার কাজ সম্পাদন করতে পারবেন। তারপরে হচ্ছে এটা কিনতে গেলে অনেক সস্তায় পাওয়া যায়, রাফলি 100 পাউন্ড, সরি 100 ইউরো থেকে 150 ইউরো পার স্কোয়ার মিটার। ইট ইজ চিপ টু রান, এটা পরিচালনা করাটাও অনেক সস্তা। তারপরে কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি, অনেক কম ইলেকট্রিসিটি খায়। কনজিউমিং মানে এটা কি করে, কনজিউমিং গ্রহণ করে বা গ্রাস করে বা খরচ করে, কনজিউমিং খরচ করে, আ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স, মানে সাম কিছু টেকনিকের দ্বারা যেটা ব্যবহৃত হয় সেটা কি, টাইনি ফ্র্যাকশন মানে অল্প কিছু ইলেকট্রিসিটি ব্যবহৃত হয়। তো আমরা অ্যারোপনিক ফার্মিং যে আসলে কি বলছিল, অ্যারোপনিক ফার্মিং কি বলছিল, যে এই ইকুইপমেন্টগুলো হাত দিয়ে বানানো যায় এরকম কোনো কথা এখন পর্যন্ত পাই নাই। আবার পরের কোশ্চেন আমাদেরকে বলছে যে আরবান ফার্মিং ইলেকট্রিসিটির উপরে বেশি নির্ভর করে, এর সম্পর্কেও আমি এখন পর্যন্ত পাইনি। সুতরাং কিপ কিপ রিডিং। Produce grown this way typically sells at prices that, while generally higher than those of classic intensive agriculture. So, produce grown this way typically sells at price that, কমা দিয়ে বলছে দ্যাট, আচ্ছা এই যে দুই কমা দেখেন, এই একটা কমা এই একটা কমা, তাহলে এই দুই কমার মাঝখানে টুকরে আমি কাটলাম, পরে এটারে পড়বো। So, produce grown this way typically sells at price that are lower than soil-based organic growers. Produce grown this way, তার মানে এই আরবান ফার্মিং এর কথা বলতেছে, this way মানে আরবান ফার্মিং।
প্রডিউস গ্রোন দিস ওয়ে, এই আরবান ফার্মিং এর যে জন্মানোর যে উৎপাদন, টিপিক্যালি সেলস মানে এটা কি হয়, বিক্রি হয় সাধারণত অ্যাট প্রাইসেস মানে একটা দামে, দ্যাট আর লোয়ার এটা কি কম দামে, দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স এর থেকে এরা কম দামে বিক্রি করে আর কি একটু। তো আমরা দাম কমের কথা পাইছি কিন্তু আমরা ইসেরটা পাইনি। উম ভেজাল মনে হয় একটু লাগবে, কারণ হচ্ছে এখানে বলছে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। আর এটা তো পাই নেই যে সাম অফ দ্য ইকুইপমেন্ট, সো এটা যেহেতু পাই নেই এটা নট গিভেন। তবে এইটা আমরা এই যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, এটা সম্পর্কে একটা কথা বলছে দেখেন, ইট ইজ চিপ টু ফলস রান, হতে পারে। ইট ইজ চিপ টু রান to consuming a tiny fraction of the electricity, মানে এটা একদম টাইনি ফ্র্যাকশন, অল্প কিছু ইলেকট্রিসিটি ইউজ করে, টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স, মানে কিছু টেকনিক্স আছে এটার যে হালকা কিছু মানে ইলেকট্রিসিটি ইউজ করে বা ব্যবহার করে। তো যেহেতু টাইনি ফ্র্যাকশন মানে স্মল, তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে এটা ফলস হইতে পারে। তো আমরা কি করব, আমরা উম, আরেকটা প্রশ্ন বাড়াবো, যেহেতু আমরা পাইতেছি না আরেকটা প্রশ্ন বাড়াবো, যে ওদের মাঝখানে করার জন্য যে কোন জায়গায় আসলে এটা শেষ হইতাছে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এ মার্কিং করলাম, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্মিং এ যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যে উৎপাদন করতেছে এটা আর চিপার, এটা মানে কি সস্তা, আর চিপার এটা কিন্তু কম্পারেটিভ আবার, দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। আচ্ছা, ট্রেডিশনালি গ্রোন যে অর্গানিক প্রডিউস আছে তার থেকে এই অ্যারোপনিক আরবান ফার্মিং এ যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল জন্মায় তার দাম কম, চিপার, এই কথাটাই সত্য না মিথ্যা বলেন তো? এই যে বলছে দেখেন, প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস এট প্রাইস দ্যাট আর লোয়ার, এই দেখেন এই যে লোয়ার, আর ওইখানে বলছে চিপার, দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, আর এখানে বলছে দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। তো ট্রেডিশনালি কোথায়, সয়েল বেসড, অর্গানিক প্রডিউস মানে হচ্ছে ওই যে যারা জন্মায় তারা, তারা কম বেশি দামে বিক্রি করে, কার থেকে, ওই অ্যারোপনিকের থেকে। তাহলে এই কথাটা কি সত্য হয়ে যায় না? জি স্যার। এটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে, ট্রু। স্যার তাহলে এরকম একটা ফলস। কোনটা? 10 নম্বর। জি স্যার, ইলেকট্রিক খরচ তো কম বলছিল প্যাসেজে। চিফ। কম বলছিল, টাইনি ফ্র্যাকশন কম বলছিল, সেই ক্ষেত্রে আমরা এটাকে ফলস ভাবতে পারি, কিন্তু আমার কোশ্চেন এখানে কম্পারিজনটা আসে নাই কেন? আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম, আচ্ছা এটা আমরা 10 নম্বরে রাখি, আমরা পরেরটায় যাই। যেটা কনফিউশন লাগবে সেটা সবার পরে করবেন, কারণ ওইটার পিছনে আমার 10 মিনিট সময় নষ্ট করার টাইম নেই আমার। আমি পরেরগুলা দেখি। মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন, দেখেন মোস্ট প্রডিউস মানে বেশিরভাগ উৎপাদনগুলা, বেশিরভাগ প্রডিউস মানে যে ফসল উৎপাদন, এটা বেশিরভাগ ফসল উৎপাদনটা ক্যান বি গ্রোন জন্মানো যেতে পারে অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার, দেখছেন এই যে একটা কথা, অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। আর এই যে মোস্ট কথাটা, এই মোস্ট কথাটা কিন্তু কি একটা সুপারলেটিভ ফর্ম, মোস্ট কিন্তু সুপারলেটিভ, তার মানে মোস্ট বেস্ট মানে কি, এটা হচ্ছে, এটাও কিন্তু কম্পেয়ার আসতেছে এখানে, সুপারলেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো মোস্ট প্রডিউস মানে বেশিরভাগ উৎপাদনগুলাই জন্মানো যায় যে কখন,
অ্যারোপনিক ওয়েতে এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের যে কোনো সময় এটা হইতে পারে। বিনস টেক লঙ্গার টু গ্রো। আচ্ছা, বিন, এই যে সিমগুলা, সিম কি করছে, বিনস টেক লঙ্গার টু গ্রো। এই যে লঙ্গার, দেখেন এই যে আবারও কিন্তু কি আসছে, কম্পারেটিভ, লঙ্গার, আবারও কম্পারেটিভ। আর এই যে দেন, দেখেন, বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দ্যাট আদার ভেজিটেবলস, মানে অন্যান্য ভেজিটেবলস থেকে এই শিমটা অনেক দেরি করে জন্মায় আরবান ফার্মিং এ। আর এট এনি টাইম, যে কোনো সময় আর কি, বেশিরভাগ ফসলগুলাই বছরের যে কোনো টাইমেই অ্যারোপনিক ফার্মিং এ হয় আর কি। তো আমরা চলে যাচ্ছি পরে। দেয়ার আর লিমিটস, এখানে কিছু সীমা রয়েছে, টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে। মানে এই যে দিস ওয়ে মানে হচ্ছে আরবান ফার্মিং। আরবান ফার্মিং এ কিছু লিমিট রয়েছে যে ফার্মাররা কিভাবে জন্মাইতে পারে গাছ, ফসল বা কি শাকসবজি। অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস, এই দেখেন মাচ মানে হচ্ছে ওই যে মোস্ট, দেখছেন, মাচ অফ দ্য প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থ। বলেন এবার অ্যান্সার কি হবে? ফলস। ফলস। ওইখানে বলছে এট এনি টাইম অফ দ্য ইয়ার, আর এখানে বলছে সামার, তার মানে একটা নির্দিষ্ট সিজনের কথা বলছে। মাচ অফ দ্য প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থস, তার মানে সামারের জন্য, তাহলে এটা কি হবে, ফলস। দেখছেন, মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম, এটা ফলস, কারণ মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট সামার মান্থস। লাস্ট ওয়ান, বিনস টেক লঙ্গার টু গ্রো, মানে এটা অনেক লং টাইম নেয় অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস, অন্যান্য ভেজিটেবলস থেকে এটা বেশি সময় নেয়। তো চলেন আমরা পরের লাইনে দেখলেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। কি বলছে, রুট ভেজিটেবলস, ওকে, আমরা বিন খুঁজতেছি, পটাটোস, ক্যারোটস লাগবো না আমার, ফ্রুটস, বিনস অ্যান্ড beans tend to take up a lot of space for not much return. Nevertheless, urban farming of the kind being practiced in Paris, আচ্ছা, শিম যে অনেক টাইম নেয় হইতে এটা বলে নাই, সে অনেক জায়গা নাই তাই বলছে। দেখেন, beans tend to take up a lot of space, take up a lot of space, অনেক জায়গা নেয়, ফর নট মাচ রিটার্ন, মানে সে জায়গা নেয় অনেক কিন্তু ফলাফল বেশি দেয় না, অর্থাৎ শিম অনেক বেশি দেয় না। তো কারা তাহলে লং টাইম নেয়, এই যে রুট ভেজিটেবলস উই ক্যানট ডু, অ্যাট লিস্ট নট ইয়েট, হি সেজ। র্যাডিশেস মানে ওই যে, র্যাডিশ মানে কি, মূলা, র্যাডিশেস আর ওকে, বাট ক্যারোটস, পটেটোস, that kind of thing, that roots are simply too long, মানে এদের রুটস গুলা, শিকড় গুলো অনেক লম্বা। ফ্রুট ট্রিজ আর অবভিয়াসলি নট অ্যান অপশন, ফ্রুট ট্রিজ গুলো এখানে অপশন না, ফ্রুট ট্রিজ জন্মানো যাবে না। অ্যান্ড বিনস টেন টু টেক আপ আ লট অফ স্পেস, বিন অনেক জায়গা নেয়, দেন না শিম গাছগুলো, যে শিম গাছের জাংলের উপর দিয়ে বা ভুইরা যায়, সব জায়গা মাখা গেলাইছে, কিন্তু শিম তো অল্প ধরে। তো বলছে শিম টেন টু টেক আপ আ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন, কিন্তু রিটার্ন বেশি দেয় না। নেভারদালেস আরবান ফার্মিং অফ দ্য কাইন্ড অফ বিং প্র্যাকটিসড ইন প্যারিস is on part of a bigger and fast changing picture that is bringing food production closer to our lives. তাহলে এখন বলেন, আমাদের কি কম্পারিজন করছে এখানে যে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস, এরকম কিছু পাইছেন? না স্যার। তাহলে কি হবে? নট গিভেন, নট না গিভেন। পাইলে কি নট গিভেন। এটা তো শুধু এককভাবে বলছে, কোনোটার সাথে তুলনা করে নাই।
এককভাবে বলছে তুলনা করে নাই, সেটা তো পরের ব্যাপার। আগের কথা হচ্ছে বিন যে অনেক টাইম নাই তাই তো বলে নাই। জি স্যার। বিন জন্মাইতে কতদিন সময় লাগে সেই সব কথাই আসে না এখানে। আর ওইখানে আসছে যে বিনের অনেক জায়গা লাগে, কিন্তু বিন জন্মাইতে অনেক টাইম লাগে এ ধরনের কোনো কথাই নাই। কম্পারিজন তো পরের কথা। কম্পারিজন তো পরে, যে অন্যদের থেকে কম নিচ্ছে না বেশি নিচ্ছে সেটা তো পরের ব্যাপার। আগে তো বিন টাইম নাই সেটা থাকতে হবে, তাই না? তো এখানে তো বিন টাইম নাই এরকম কোনো কথাই নাই। তাহলে এখন দেখেন আমাদের 10 নাম্বার নিয়ে কনফিউশন ছিল, এখন হিসাব করেন। 8-এ ট্রু, 11 ট্রু, দুইটা ট্রু পেয়ে গেছি। 9-এ নট গিভেন, 13 নট গিভেন, দুইটা নট গিভেনও পেয়ে গেছি। তো 6টা কোশ্চেন ছিল, দুইটা দুইটা করে যদি আমরা বানাই তাহলে 10 নম্বর ফলস হয়। মানে এটা একটা ক্যালকুলেশন আর কি, মজার ক্যালকুলেশন। মানে যদিও এটা 100% আপনি বলতে পারবেন না যেটা আসলে এই ক্যালকুলেশন ঠিক আছে। হতে পারে যে এখানে নট গিভেন 3টা, ট্রু ফলস একটা, ট্রু 2টা, হইতেই পারে, এরকম অবশ্যই হবে। কিন্তু একটা কমন যে সেন্স সেটা দিয়ে আমরা দেখতেছি যে দুইটা দুইটা হয়েছে, তার মানে এটা মনে হয় দুইটা, তাহলে 10 নম্বর ফলস। এবার আসেন আমাদের সেই ফলসের কথায় আসি। এখানে বলছে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। এখানে ওরা আরবান ফার্মিংটা ইলেকট্রিসিটির উপরে অনেক বেশি ডিপেন্ড করে অন্যদের থেকে। কিন্তু এই কথাটা এই জায়গা ওরা মানে বলছে যে কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স। মানে এটা টাইনি ফ্র্যাকশন, মানে একদম অল্প কিছু ইলেকট্রিসিটি ব্যবহার করে, কিন্তু এখানে বলছে ইলেকট্রিসিটি অনেক বেশি ব্যবহার করে। তো এই জন্য আমরা ফলস দিছি, কিন্তু নর্মালি আরেক দিক দিয়ে চিন্তা করলে এটা নট গিভেন হয়। কেন নট গিভেন হবে? স্যার কম্পারিজন। এখানে তো বলে দিছে, সাধারণ সেন্সে বলতেছে স্যার ইলেকট্রিসিটি বেশি লাগতেছে, কিন্তু প্যাসেজে বলতেছে কম লাগতেছে। তো এটা তো স্যার উল্টা হলো না, এই কারণে আমরা ফলস দেই। হ্যাঁ, উল্টা হয়েছে এই জন্য আমরা ফলস দিছি, কিন্তু কম্পারিজন। ইন্নালিল্লাহ। হ্যাঁ, কম্পারিজনটা কই গেল? কম্পারিজন কেন করলো ওরা এখানে? প্রশ্ন ওইখানে। সো যাই হোক, ওইখানে কম্পারিজনটা ছিল যে এই যে সাম আদার টাইপস অফ ফার্মিং, অন্য অন্য টাইপ যে ফার্মিং গুলো আছে সেইগুলোর চেয়ে কম খরচ হয়। এখানে বলছে বেশি খরচ হয়, ওইখানে বলছে কম খরচ হয়। সো এই জন্য আমরা ফলস দিছি। এর অ্যান্সার চেক করো নাকি, অ্যান্সার ঠিক আছে কিনা। ভাই একটা কথা বলবো। হুম। আমি হচ্ছে জি স্যার, ওই আনসার। ইউটিউবে ইউটিউব দেখে যখন ক্লাস করি ভাই, একটা আপু বলছিল বুঝছেন, ওই যে ইন্ডিয়ার থাকে হিন্দি, সে হুম। বলতেছিল যখন মোর ডট ডট দেন থাকবে তখন না ফলস হবে। আমি জানি না এটা কতটুকু সত্য, আমার মনে পড়লো তাই আপনাকে বললাম। মোর ডট ডট দেন থাকলে এটা নট গিভেন হওয়ার পসিবিলিটি ফলসের থেকেও বেশি। আচ্ছা। বুঝছেন? মোর ডট ডট দেন থাকলে এটা ফলসের থেকে নট গিভেন হওয়ার চান্স আরো অনেক হাই। তবে এই মোর ডট ডট দেন এগুলা থাকলে, এই যে দেখেন মোর ডট ডট দেখেন, এই যে লঙ্গার, তার মানে এটাও তো মোর। মোর কি, মোর মানে কি ইয়ার হ্যাঁ না? হ্যাঁ, রাইট। তো এই হ্যাঁ হ্যাঁ, লঙ্গারও রাইট। তো ইয়ার, দেখেন এই যে লঙ্গার ইয়ার। বুঝতে এই যে চিপার দেখেন, চিপার, এই দেখেন চিপার, চিপার কি মোর না? এটা তো ট্রু চিপারও তো হয়েছে। মোর। এটা তো ট্রু হইছে। সো এইভাবে বলা যাবে না। তবে যেটা থাকে যে কি এই মানে কম্পারিজন থাকলে নট গিভেন হওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু ইদানিং, আগে এটা অনেক বেশি হয়েছে, ইদানিং আপডেট যে বইগুলো আসতেছে সেইগুলাতে নট গিভেন হওয়ার পসিবিলিটি কমে গেছে। বুঝছেন? আপনি আপনি 11 থেকে যাবেন, 11, 12, 13, 14, 15 এই বইগুলা দেখবেন যেখানে এই কম্পারিজন আছে যে মোর, চিপার, টলার, বিগার, লঙ্গার, ডট ডট দেন দেন, এই ধরনের যেগুলা আছে সেগুলা বেশিরভাগই নট গিভেন হয়েছে। কিন্তু এই পরের যে আপডেট হয়েছে, এই আপডেট বইগুলাতে
এখন এইগুলা দিয়ে অতটা বেশি আর কি করা যায় না, যে কোনো অ্যান্সার হইতে পারে। স্যার 10 থেকে 13 পর্যন্ত চারটাই তো ডিগ্রি দিয়ে করছে। হ্যাঁ, প্রচুর ডিগ্রি, আর সব ডিগ্রি নট গিভেন। ডিগ্রি হইলেই নট গিভেন হয়ে গেছে গা। দুই একটা রাইট হয়। এখন প্রমাণ দেওয়ার সুযোগ নাই, এখন আর চারটাই দিছে ডিগ্রি। এখন কমে গেছে অনেক, এখন কমে গেছে। এখন ওরা ওই ডিগ্রি গুলাও কেউ এখন ট্রু বানাই দিতেছে, ডিগ্রি গুলাও কেউ ফলস বানাই দিতেছে। যেমন এখানে দেখেন, এখানে কিন্তু 3টা ডিগ্রি আছে। 10 নাম্বার ডিগ্রি, 11 নাম্বার ডিগ্রি, 13 নাম্বার ডিগ্রি। দেখেন, 3টা ডিগ্রি আছে, একটা ফলস, একটা ট্রু, একটা নট গিভেন, দেখছেন? কিন্তু আপনি 10, 11, 12, 13 এইগুলা দেখবেন, ওইগুলাতে তিনটা যদি ই থাকে, ডিগ্রি থাকে, তার মধ্যে 2টা হচ্ছে নট গিভেন, একটা ট্রু বা ফলস হয়, বাকি 2টাই নট গিভেন হয়, এরকম আর কি। তো এইখানে যেটা বলছে, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি, এই মোরটাকে ওরা উল্টায় দিছে টাইনি ফ্র্যাকশন দিয়ে। টাইনি ফ্র্যাকশন, কনজিউমিং আ টাইনি ফ্র্যাকশন অফ দ্য ইলেকট্রিসিটি, একদম খুব কম। তো এই মোরের জন্য এটা অপোজিট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝছি। তো এইখানে আমরা যা দেখলাম, যেভাবে করলাম, এটা হচ্ছে কিওয়ার্ড ধরে করা। এই যে ফ্রুট ভেজিটেবলস মার্ক করছি, বিনসকে মার্ক করছি, অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ারকে মার্ক করছি, আর চিপার দিয়ে মার্ক করছি। সরি সরি, এটা তো চিপার ছিল ডিগ্রি। তারপরে হচ্ছে যে অ্যারোপনিক ফার্মিংকে মার্ক করছি। তো এভাবে কিওয়ার্ড মার্ক করে আমরা অ্যান্সার করছি। এই কিওয়ার্ড মার্ক করা ছাড়াও আরো একটা পদ্ধতিতে অ্যান্সার করা যায়, সেটা আমরা শ্রীলঙ্কায় গিয়ে শিখবো ইনশাল্লাহ। আপনাদেরকেও নিয়ে যাব ভার্চুয়ালি। জি স্যার, প্লেনে বসে একটা হ্যাঁ, ক্লাস আমার করেন। লোভ দিয়েন না ভাইয়া এরকম ভাবে। প্লেনে বসে ক্লাস নেওয়া যায় না, ইন্টারনেট থাকে না, এটা সবচেয়ে বড় সমস্যা। জি। আচ্ছা, শ্রীলঙ্কা গিয়ে করলাম। আর শ্রীলঙ্কা তো আমাদের পাশাপাশি, হুম। তো আপনি কিছুটা কাছে আছেন। হ্যাঁ, এখন তো শ্রীলঙ্কা, 6 ঘন্টা দূরে আছে। শ্রীলঙ্কা গেলে আপনাদের টাইম আধা ঘন্টা 1 ঘন্টার টাইমের বেশ কম থাকবো তখন। আপনাদের রাত, আমারও রাত হবে। এখন তো এই যে আমার এখানে বাজে হচ্ছে কেবল 2টা 48, মানে দুপুর 2টা। জি, আমাদের রাত 8টা 48। হুম। আমি জব করি না হ্যাঁ, এই ক্লাস নেওয়ার কারণে, জানেন? ক্লাস করলে আমি, হ্যাঁ, কি জব করলে আমি ক্লাস নিতে পারি না। আমি প্রথম যে সময় আসছিলাম, এসে জব নিছিলাম। জব নেওয়ার পরে দেখি কি, আমার যে একটা শখ, মানে যে টিচিং দেওয়া, স্টুডেন্টদের সাথে কনভারসেশন করা, কাউকে বোঝানো, কাউকে হেল্প করা। টিচিং কিন্তু অনেক বড় একটা হেল্প। যদিও ঠিক আছে, আমি সম্মানী নিচ্ছি, আপনাদের থেকে টাকা নিচ্ছি, বাট টাকা দিয়ে তো আর ব্রেন কেনা যায় না, তাই না? এটা জাস্ট একটা পারিশ্রমিক, একটা সম্মানী। কিন্তু যে হেল্প, এই হেল্পটা জব করে করা যায় না। কারণ জব করলে আমার একজনের আন্ডারে কাজ করা লাগে, তার কথা মতো চলতে হয়, তার ইমার্জেন্সিতে যাওয়া লাগে, একজন স্টাফ নাই সেখানে, বেগার খাটো। এগুলা খুবই বোরিং লাগে আমার কাছে, যার কারণে আমি জব ছেড়ে দিছি। জব ভালোই লাগে না এগুলা। কি কিছুই করেন না ভাইয়া লন্ডনে? এখন হচ্ছে ধরেন কোশ্চেনে আছে। হুম হুম। জি ভাই, কোশ্চেনে আছে হচ্ছে ধরেন আপনি যেটা বললেন যে মাছ দিয়ে ভাত খাইছি, কিন্তু হচ্ছে প্যাসেজ আছে মুরগি দিয়ে ভাত খাইছি। তো আমি করি কি, ওই মাছটা যেহেতু কোশ্চেনে আছে আর প্যাসেজে মুরগি আছে, তো আমি এটা হচ্ছে নো দিয়ে দিই, যে যেহেতু মাছের পরিবর্তে মুরগি আছে সো হয়তো বা নো হবে। কিন্তু এটা তো আপনি বললেন যে নট গিভেন হবে, তো এইটা হচ্ছে আমার ঝামেলা হয় ভাই। এখন তো বুঝলেন ঝামেলা শেষ, যেটা নট গিভেন হবে। কারণ মাছ দিয়ে ভাত খাইছে কিনা, তো মাছই যদি থাকে তাহলে ট্রু। যদি বলছে মুরগি দিয়ে ভাত খাইছে, তো মাছের কোনো কথাই নাই, কিন্তু আমার তো কোশ্চেনে মাছের কথা আসছে, কোশ্চেনে আছে মাছের কথা। তো মাছ তো নাই প্যাসেজে, তো মাছ যদি মেসেজে নাই থাকে তাহলে নট গিভেন। যদি বলে যে না, মাছ দিয়ে ভাত খাই নাই, তাহলে হচ্ছে ফলস, তাহলে হচ্ছে ফলস। আদারওয়াইজ এটা নট গিভেন। মানে যে কথাটা প্যাসেজে বলছে ওই কথা থাকা লাগবো,
ওটা উল্টা থাক সদর থাক, ওটা কিছু না কিছু থাকা লাগবে। ওইটা সম্পর্কে যদি কোনো কথা না আসে তাহলে ওটা নট গিভেন। জি ভাই। তো ভাই নোটা কি হচ্ছে ভার্বের দিকে ফোকাস দিবে, মানে এরকম কিছু? মিনিং, আচ্ছা, মিনিং। মূলত অলওয়েজ হচ্ছে মিনিং, মিনিংটা দিকে focus দিবে। আচ্ছা অলওয়েজ আচ্ছা। মিনিং। হুম। মিনিং এর উপর ডিপেন্ড করবে সব, যে কি বলছে। এখানে ভার্ব ম্যাটার না, ভার্ব তো কি কাজ সম্পূর্ণ করবে, ভার্ব ম্যাটার না, মিনিংটা ম্যাটার, যে কি বুঝাইতে যাচ্ছে। এটা হচ্ছে কি বলে এটাকে, যে কনটেক্সট, প্রসঙ্গ কি বলছে, এরকম আর কি। যাই হোক, টেনশন নিয়েন না, আসলে এত চিন্তা করার কিছু নেই, পারবেন ইনশাল্লাহ। তো চিন্তা ভাবনা করে কি হবে, প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে সব হয়, বুঝছেন। স্যার পারা তো যায় কিন্তু সময় তো হয় না। এখন আসলে সময় দেখেন, মানুষের সব সময় সব থাকে না আর কি। একটা সময় দেখা যাচ্ছে যে যাদের সংসার হয়ে গেছে তাদের এই 1 ঘন্টা 2 ঘন্টা বের করে প্র্যাকটিস করতে হবে। তবে তাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমার সংসার হয়ে গেছে বা আমার একটা ফ্যামিলি আছে, তো এখন আমি পাশাপাশি করতেছি, তো আমার আইএলটিএস কে করতে গিয়ে আমার সংসার তো নষ্ট হয়ে যাবে, বা এটা তো করা যাবে না। তো সেই হুম ক্ষেত্রে আপনার হুম। টাইমটা লেন্থি প্রসেস নিতে হবে। আপনার অস্থির হইলে হবে না, পেশেন্স লেস হওয়া যাবে না, যে আল্লাহ 26-এ যাইতে পারলাম না, আল্লাহ 27-এ চলে গেল, আল্লাহ 28-এ চলে যেতেছে। তো এই ধরনের পেশেন্স লেস হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করতে হবে যে তুমি যেটা ভালো মনে করো উত্তম পরিকল্পনাকারী, তো তুমি আমার জীবনের উত্তম পরিকল্পনা করে দাও। ধৈর্য ধারা হওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে রিজিকের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে যে রিজিক যেদিন আমার ওইখানে লেখা থাকবে আমি সেদিনই যাব, তার আগে যেতে পারবো না। সুতরাং আমি এত তাড়াহুড়া কেন করতেছি, আমি কেন এত অস্থির হয়ে যাইতেছি, যেখানে আমি দেখতেছি যে আমার অস্থির হওয়াতে কিছু যায় আসে না। আমার রিজিক যেদিন থাকবে আল্লাহ আমাকে সেদিন নিয়ে যাবে, তো আমি কেন এত অস্থির হইতেছি। তো অস্থির হওয়া মানে হচ্ছে যে আপনার উপর আপনার বিশ্বাস নাই। অস্থির হওয়া মানে হচ্ছে আপনি আল্লাহর উপর বিশ্বাস নাই, বিশ্বাস কমে যাচ্ছে, বা আল্লাহর উপর আপনি ধৈর্য ধরতে পারতেছেন না। অস্থির হওয়া যাবে না, ধীরে ধীরে যাইতে হবে, বুঝছেন। আর কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সাকসেস হবেন। বিলিভ ইন ইউ অ্যান্ড বিলিভ অন আল্লাহ, সাকসেস হবেন, নো টেনশন। এরপরে চলেন আমরা এই এইখানে টেস্ট টুতে আর একটা ট্রু ফলস নট গিভেন আছে। টেস্ট টুতে যান, পেজ নাম্বার হচ্ছে 42। 42 আর একটা কোয়েশ্চেন আছে, এটা বের করতে আরো ইজি হবে মনে হয় আপনাদের। সময় হচ্ছে আপনাদের 10 মিনিট, 5টা কোয়েশ্চেন, 10 মিনিট সময়। আমি আপনাদেরকে হিন্ট বলে দিচ্ছি, 20th সেঞ্চুরি আছে, 1600 BCE আছে। এগুলো আপনার এগুলো আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, এগুলা ধরে ধরে কিওয়ার্ড ধরে ধরে আপনি করতে পারবেন। শুরু করে দেন, টাইম স্টার্টস নাও, 10 মিনিটস অনলি।
শোনা যাচ্ছে না তো। কি জানি ক্লাসের যে কি হয়েছে, ওনারও খারাপ, আমি তো শুনতে পাচ্ছি না। কি অবস্থা, শেষ হয়ে গেছে? আমার সাথে জি ভাইয়া। হ্যাঁ, চলেন তাহলে। কি হয়েছে অ্যান্সার বলেন, কি কি অ্যান্সার করছেন? ভাই 11 নাম্বারটা পারিনি। আচ্ছা 9 বলেন, 9 কি হবে? স্যার ট্রু দিয়েছি। ট্রু। টু। ফলস। জি, ফলস দিছেন এটা ট্রু, একজন। কারণ এখানে আউটার তো লেখা আছে তারপরে। আমরা সবার অপিনিয়ন নিব, সমস্যা নাই। ট্রু হইতে পারে, ফলস, ওকে ঠিক আছে। তারপর 10 নম্বর। স্যার ফলস। কনফিউশন, ট্রু ফলস দুইটাই দিয়ে রাখছি। আচ্ছা ফলস। ফলস। তারপর কারণ 11। স্পটে ফলস। এটা পারিনি। 11 ফলস দিছেন, ওকে। জি স্যার। 12। এনজি, 11 নট এনজি। গিভেন। 12 নট গিভেন। 12 ট্রু। আচ্ছা 12 ট্রু। নট গিভেন 11। আচ্ছা নট গিভেন 11, ওকে। তারপরে 13। 13 বলেন। ট্রু। অ্যাস্ট্রোনমার্স বলতে কি বুঝাইছে এখানে একটু বলবেন? জ্যোতির্বিদ, যারা ওই যে নক্ষত্র আর ও তো গবেষণা ক্যালেন্ডার। করে। আচ্ছা, ও তো ক্যালেন্ডার থেকে যাওয়া ছিল, তার মানে নট গিভেন। 13 কি? নট গিভেন। নট গিভেন। হুম, চলেন। ডিউরিং দ্য থার্ড ফেজ। ডিউরিং দ্য থার্ড ফেজ, এই যে নাম্বার, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নট গিভেন কিওয়ার্ড। হবে। নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। তো বলতে ডিউরিং দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের 3 নম্বর ফেজে স্ট্যান্ড স্টোন স্ল্যাবস ওয়ার প্লেসড। স্ট্যান্ড স্টোন স্ল্যাবস। স্ট্যান্ড স্টোন স্ল্যাবস একটা, ধরেন কোনো ওইটা মেবি স্যান্ডস্টোন হবে। আমি স্ট্যান্ড, সরি ইটস স্যান্ড স্টোনস রিয়েলি, ও নো। সো স্যান্ড স্টোন স্ল্যাবস মানে স্যান্ড স্টোনের কোনো একটা টুকরা বা এরকম কিছু একটা ওয়ার প্লেসড বসানো হয়েছিল ইন বোথ দ্য আউটার এরিয়াস, মানে হচ্ছে অ্যান্ড দ্য দুই মিডল দিকে। আউটার এরিয়াস, বোথ দ্য আউটার এরিয়াস, আউটার এরিয়ার দুই পাশে, অ্যান্ড দ্য মিডল অফ দ্য স্টোনহেঞ্জ সাইড, স্টোনহেঞ্জ সাইডের আউটার এরিয়া এবং মিডলে এই কি স্যান্ডস্টোন স্ল্যাবস বসানো হয়েছিল থার্ড ফেজে। স্ল্যাব। হুম, থার্ড ফেজে এই স্ল্যাবসগুলো বসানো হয়েছিল।
তো ঠিক আছে, আমরা স্যান্ডস্টোন স্ল্যাবসকে মার্ক করলাম, থার্ড ফেজকে মার্ক করলাম, আর আউট এরিয়া আর মিডল স্টোন হেজকেও মার্ক করতে পারেন। এটা কিওয়ার্ড, প্রপার নাউন, চেঞ্জ হবে না। দেয়ার ইজ এ সাইন্টিফিক প্রুফ, ওকে, এখানে সাইন্টিফিক প্রুফ আছে দ্যাট ব্লু স্টোনস স্টুড ইন দ্য সেম স্পট until approximately 1600 BCE, before Christ. ওকে, তো বলছে যে there is a scientific proof আছে ব্লু স্টোনস স্টুড ইন দ্য সেম স্পট, মানে ওই একই জায়গায় ব্লু স্টোনস স্টুড মানে ছিল আনটিল 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ছিল, যেটার সাইন্টিফিক প্রুফ আছে। তো এরকম দুইটা পাইলাম। এখন বলেন 9 নাম্বার কোথায়, কোন লাইনে আছে, কোন প্যারাতে? স্যার মাঝামাঝি 1 2 3 4 5 হ্যাঁ 6 নাম্বারের ছয়ের ফার্স্ট। ছয় 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 ফার্স্ট থার্ড প্যাসেজ। আপনারা বলতে পারেন যে সেকেন্ড পেজের ফার্স্ট প্যাসেজ, এইভাবে বললে আরো ইজি হয় না? সেকেন্ড পেজের ফার্স্ট প্যাসেজ বলছে the third phase of construction took place around থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের 3 নম্বর ফেজটা হয়েছিল 2000 খ্রিস্টাব্দে। অ্যাট দিস পয়েন্ট sandstone slabs known as, okay, saren's, sandstone slab के saren's बोलतो, were arranged into an outer crescent or ring. Some were assembled into the iconic three-pieced structures called triltons, okay, that stand tall in the center of the Stonehenge. Some 50 of these stones are now visible on the site, which may once have contained many more. Radiocarbon dating has revealed, okay, ঠিক আছে। তো আমি এখানে যা দেখলাম, ও আরেকটাই যে আরেকটা আছে পরেরটা, radiocarbon dating has revealed that work continued at Stonehenge until roughly 1600 খ্রিস্টাব্দ, with the blue stones in particular being repositioned multiple times. রিপোজিশন মানে কি বলেন তো? বারবার আবার জায়গা নতুন চেঞ্জ হ্যাঁ করা। জায়গা চেঞ্জ করছে। হুম 1600 পর্যন্ত, নতুন 1600 নতুন শতাব্দী জায়গা। পর্যন্ত ছিল, কিন্তু তাকে রিপোজিশন করা হয়েছে কয়েকবার। তাহলে রিপোজিশন যদি করা হয় তাহলে কি স্টুড ইন দ্য সেম প্লেস হবে? কয়েকবার। না ওইটা ফলস। তাহলে 10 নম্বর ফলস। জি স্যার। স্টুড ইন দ্য সেম স্পট না, মাল্টিপল টাইমে তাদেরকে চেঞ্জ না করা হয়েছে। হুম। আর এই যে বলছে ডিউরিং দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন sandstone slabs were placed in both the outer space and the middle of the Stonehenge. তো এখানে both the outer space, এখানে বলছে sandstone slabs surrounds were arranged into an outer crescent or ring. তো একটা আউটার ক্রিসেন্ট বা রিংকে ওরা অ্যারেঞ্জ করছিল। তারপরে বলছে সাম ওয়্যার, আবার আরো কিছু ছিল, সাম ওয়্যার অ্যাসেম্বলড ইনটু দ্য আইকনিক থ্রি পিস স্ট্রাকচার কল্ড ট্রিল, এটা কি, ট্রিলিথনস, ওকে, ট্রিলিথনস দ্যাট স্ট্যান্ড টল ইন দ্য সেন্টার অফ দ্য স্টোনহেঞ্জ। আচ্ছা, তাহলে ছিল আউটার মিডল। স্পেসে ছিল, আবার কি ছিল, মিড, সেন্টার মানে কি মিডল, জি স্যার। সেন্টার মানে মিডল, তার মানে এটা কি ট্রু। কারণ sandstone slabs were placed in both the outer areas, তা আউটার এরিয়াতেও ছিল আবার মিডলে ছিল। তাহলে এখানে বলছে যে ওই যে আউটার ক্রিসেন্ট আর হচ্ছে সেন্টার, তাহলে আউটার ক্রিসেন্ট হচ্ছে আউটার এরিয়াস, আর এনে মিডল হচ্ছে সেন্টার, সেন্টার অফ দ্য স্টোনের সাইড, তার মানে এটা ট্রু। সবাই কি ক্লিয়ার? জি স্যার। এইখানে এই যে বোথ বলছে, ইন বোথ মানে আউটার এরিয়া আর মিডল দুই জায়গায়, বোথ জায়গা। আর এই ওরা এটাকে বোথ না বইলা ওরা এটাকে ভেঙে এই যে এন্ড দিছে, দেখেন
এই যে একটা দিচ্ছেন, এটার কি বলে? এটারে কি বলে? সেমিকোলন বলে। হ্যাঁ, সেমিকোলন। এই সেমিকোলনটা এন্ড এর কাজ করে। কিসের কাজ করে? এন্ড এর কাজ করে। এন্ড এর কাজ করে। এন্ড তো এই যে সারেন্স were arranged into outer crescent, some were assembled in the iconic three-place structure called trilons, stand tall in the center. তো সেন্টারে ছিল, আবার আউটার ক্রিসেন্টে ছিল, মাঝখানে সেমিকোলন দিয়ে একটা এন্ড এর কাজ করছে, তার মানে দুই জায়গায় ছিল, তার মানে ট্রু। ভেরি গুড, যারা দিয়েছেন ওয়েল ডান। জন ওব্রেস ক্লেম, জন ওবেসের যে দাবি অ্যাবাউট স্টোনহেঞ্জ, আচ্ছা এই বাক্যে ভার্ব কোনটা বলতে পারবেন এই 11 নম্বরে? স্যার ওয়াজ। সাপোর্টেড। সাপোর্টেড, এক্স্যাক্টলি। এই বাক্যের ভার্ব হচ্ছে সাপোর্টেড, আর ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওয়াজ সাপোর্টেড। জন ওবেরস ক্লেম, জন ওবের যে দাবি অ্যাবাউট স্টোনহেঞ্জ, স্টোনহেঞ্জ সম্পর্কে তার যে দাবি, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ সাপোর্টেড মানে সমর্থন করা হয়েছিল বাই 20th সেঞ্চুরি ফাইন্ডিংস, বিংশ শতাব্দীর যে ফাইন্ডিংস বা যে সন্ধান ছিল সেই সন্ধানের দ্বারা সাপোর্ট করা হয়েছিল। দেখছেন, এটা কিন্তু প্যাসিভ সেন্স একটা। ওয়াজ সাপোর্টেড মানে কি, সমর্থন করা হয়েছিল বাই 20th সেঞ্চুরিজ ফাইন্ডিংস, 20th সেঞ্চুরির যে ফাইন্ডিংস এর দ্বারা এটাকে সমর্থন করা হয়েছিল। ওকে, অবজেক্টস ডিসকভার্ড, তো কি বলছে? জন ওবার্স, এটা কি ওব্রেস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, প্রপার নাউন। অবজেক্টস ডিসকভার্ড অ্যাট স্টোনহেঞ্জ, এই যে এই যে বাক্য, তো এই বাক্যে, এই 12 নম্বর বাক্যে ভার্ব কোনটা বলেন? was constructed হুম, or আর Seen. কেউ? Seen. Discovered. Seen. ওয়াজ অক্সিলারি কনস্ট্রাক্টেড মেইন ভার্ব। ওকে, আর কেউ? Discovered. ডিসকভার্ড, ওকে, আর কেউ? ওকে, এখন কথা হচ্ছে যে আপনারা এত বড় একটা সেন্টেন্সে একাংশ ভার্ব বলতেছেন সবাই, কিন্তু মাঝখানে দ্যাট হওয়াতে এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে না? Complex sentence, হ্যাঁ। তা দুইটা verb কমপ্লেক্স আছে। সেন্টেন্স হইলে তো এখানে একাধিক ভার্ব থাকবে, দুইটা হইতে পারে, তিনটাও হইতে পারে, তো আপনারা তো এটা মেনশন করতেছেন না। তো এখন এখানে প্রথম বাক্যের ভার্ব হচ্ছে সিম, আর ডিসকভারটা এখানে ভার্ব না, ডিসকভারটা এখানে পাস্ট পার্টিসিপল। অবজেক্ট ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কৃত যে বস্তু, আবিষ্কৃত যে বস্তু অ্যাট স্টোনহেঞ্জ, স্টোনহেঞ্জে আবিষ্কৃত যে বস্তু, সিম মনে হয়, এই মনে হওয়াটা ভার্ব। সিম টু ইন্ডিকেট মনে হয় যে নির্দেশ করে, যে কি, যে দ্যাট, যে ইট ওয়াজ কনস্ট্রাক্টেড এটা বানানো হয়েছিল বাই আ নাম্বার অফ ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, মানে ডিফারেন্ট গ্রুপস অফ পিপলের দ্বারা বানানো হয়েছিল। কিভাবে বুঝলো? ওই যে আবিষ্কৃত অবজেক্ট দেখা ওইটা ইন্ডিকেট করতেছে। দেখছেন কিভাবে মিনিংটা হয়? বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। এইভাবে মিনিংটা কাজ করবে, এভাবে বুঝলে সহজ হবে। তাহলে আমরা বললাম এখানে ডিফারেন্ট গ্রুপস অফ নাম্বার, ডিফারেন্ট, এটা কি ডিফারেন্ট গ্রুপস অফ পিপল হেল্প করছিল। আহ, তারপরে অবজেক্ট ডিসকভার্ড এট স্টোনহেঞ্জ, সিম, ওকে ঠিক আছে। তো চলেন আমরা দেখে আসি জন উব্রেস কোথায় আছে বলেন। পরের প্যারাতে আছে ভাইয়া, বাট হু হুম, আর দ্য বিল্ডার্স। এই যে মেড দ্য ক্লেম, এই যে ক্লেম করছিল, যে কি মেড ক্লেম করছিল? স্টোনহেঞ্জ ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুইডস who had important religious, judicial, and political roles in
Celtic society. This theory was widely popularized by the antiquarian William Stukeley, কিন্তু চাইছে কি আমার কাছে, চাইছে বলছিল কিন্তু এখানে 20, বলা হয়েছে 7th সেঞ্চুরি। আচ্ছা এনে বলছে কি this theory was widely popularized by the Equatorial William Stukeley gives the site. Even today people who identify as modern druids continue to gather at Stonehenge for the summer solstice. However, in the mid 20th century, radiocarbon dating demonstrated that Stonehenge stood more than 1,000 years before the Celtic inhabited the region. In খুঁজেই পাইনি এটা। demonstrated that, আচ্ছা এখানে বলছিল যে জন ওব্রেস claim about Stonehenge was supported. তার ক্লেম স্টোনেজ সম্পর্কে তার ক্লেম was supported করা হয়েছিল by 20th century findings. 20th century ফাইন্ডিং এর দ্বারা সাপোর্ট করা হয়েছিল। স্যার প্যাসেজে ফার্স্ট লাইনে ভাই এখানে 70th বলছে সেঞ্চুরি ওয়াজ ক্লেম, তো মানে কি 17th শতাব্দীতে মিলছে না, ক্লেম করছিল। সাথে মিলছে না তো ভাইয়া, টাইমটা মিলছে না। 17th century archaeologist John Obrez made the claim ক্লেম that Stonehenge was the work of druids. সে এই ক্লেমটা করছিল। বাই দ্য 20th সেঞ্চুরি কোনো কথা এখানে বলাই নাই। আর এখানে তো 70th সেঞ্চুরি দেওয়া, এটার সাথে কি করে যে কথাটা মিলছে না। না বলছিল না 70th 17th century সে দাবি করছে, কিন্তু আর কোয়েশ্চেনে বলছে দাবিটা কি 20 সাল পর্যন্ত সাপোর্ট। সাপোর্ট করা হয়েছিল কিনা, সেটা হচ্ছে কোয়েশ্চেন। সে কবে দাবি করছে ডাজন্ট ম্যাটার, হুম, ওকে। কবে দাবি করছে সেটা তো আপনার কাছে চাই নাই। কোয়েশ্চেনে কি বলছে 17th সেঞ্চুরিতে কি করছে না করছে, কোয়েশ্চেনে বলছে যে কি তার যে দাবি ছিল সেই দাবি কি 17 সালে হয়েছে না 18 সালে হয়েছে নাকি 10 সালে হয়েছে, ডাজন্ট ম্যাটার। তার যে দাবিটা সেই দাবিটা কি 20 সেঞ্চুরি ফাইন্ডিংস পর্যন্ত কি সাপোর্ট করা হয়েছিল কিনা সেটা হলো কথা। আচ্ছা বুঝতে পারছেন, তার দাবি কোন পর্যন্ত সাপোর্ট করা হয়েছিল সেইটা আমার কাছে জানতে চাইছে। তো তার দাবি 20 সেঞ্চুরি ফাইন্ডিংস পর্যন্ত সাপোর্ট করা হয়েছিল বা 20 সেঞ্চুরি ফাইন্ডিংস এর দ্বারা সাপোর্ট করা হয়েছিল, তা তো আমি পাইতেছি না। না ওরকম কোনো কথা লেখা নাই এখানে। তো এরকম যদি না থাকে তাহলে আমরা নট গিভেন দিব। আমরা পরের কোয়েশ্চেনও পরের লাইনে যাই দেখি। Many modern historians and archaeologists now agree that several distinct tribes of people contribute to Stonehenge, each undertaking a different phase of its construction. Bones, tools, or other artifacts found in the Critical support hypothesis first stage. Mm, British Isles. ডিফারেন্ট পেজ অফ দিস। Object discovered at Stonehenge seem to indicate that it was constructed by a number of different groups of people. এটা তো বলছে মনে হয় এই যে এখানে বলছেন many modern historians and archaeologists now agree that several distinct tribes of people contribute to Stonehenge. Yes, true. হুম, এই যে several distinct tribes, distinct মানে কি ভিন্ন, পৃথক। several মানে কি কতিপয়, কতগুলা পৃথক ট্রাইবস, কতগুলো পৃথক উপজাতি, জাতি অফ পিপল, বিভিন্ন গ্রুপের পিপল। হ্যাঁ, এই যে several distinct tribes মানে হচ্ছে ডিফারেন্ট গ্রুপ অফ পিপলস কন্ট্রিবিউট করেছিল টু স্টোনহেঞ্জে। হ্যাঁ, তো এই যে ইন্ডিকেট দ্যাট কন্ট্রিবিউট করেছিল, দ্যাটস মিনস 12 নম্বর ট্রু, 12 নম্বর ট্রু। তাহলে 11 নম্বরে আমরা নট গিভেন কেন? কারণ 11 নম্বরে 20 শতকের ফাইন্ডিং দ্বারা সাপোর্ট করা হয়েছিল তা পাইনি। 20 শতকে কি খুঁজে পাইছে সেইটার দ্বারা সাপোর্ট করতেছে তা আমরা পাইনি। লাস্ট অন 13 নম্বর ক্রিটিসিজম অফ গেরাল্ড। কিন্তু ভাই অ্যান্সারে তো মনে হয় এটা ফলস দেওয়া।
আচ্ছা আমরা দেখি, আমরা লাস্ট আচ্ছা। ডিসিশন তো আবার দেখবো, লাস্টে কিন্তু ডিসিশন নিব সবগুলো দেখার পরে। আমরা তো আপাতত কারেক্ট করে যাচ্ছি। তো ক্রিটিসিজম অফ গেরাল্ড হকিন্স থিওরি অ্যাবাউট স্টোন হেজ। তো স্টোন হেজ সম্পর্কে গেরাল্ড হকিন্সের যে থিওরি, ওটার যে ক্রিটিসিজম হ্যাজ কাম, এসেছে মেইনলি ফ্রম আদার অ্যাস্ট্রোনমার্স। মানে গেরাল্ড হকিন্স থিওরি, স্টোনেজ সম্পর্কে তার যে থিওরির সমালোচনা, সেই সমালোচনাটা এসেছে মূলত ফ্রম আদার অ্যাস্ট্রোনমার্স, অন্যান্য অ্যাস্ট্রোনমার্স থেকে। তো এরকম কিছু বলছে কিনা দেখি আমরা। হকিন্স কোথায়? হ্যাঁ, ওই যে ইন দ্য 1960s, দ্য অ্যাস্ট্রোনমার। In the 1960s, the astronomer Gerald Hawkins suggested that the cluster of megalithic stones operated as form of calendar with different points corresponding to astrological phenomena such as solstices occurring at different times of the year. While his theory has received a considerable amount of attention, এই যে considerable attention মানে criticism, সমালোচনা। While his theory has received a considerable amount of attention over the decades, critics মানে হচ্ছে যারা সমালোচনা করে, critics maintain that critics maintains that Stonehenge builders probably lacked the knowledge. Okay, Stonehenge builders probably lacked the knowledge necessary to predict such events, or that England's dense cloud cover would have obscured their view of the skies. আচ্ছা যাই হোক, আমরা যা পাইলাম তাতে তো যে ওই ক্রিটিসিজমটা উঠে এসেছে অন্যান্য আর কি অ্যাস্ট্রোলজারের কারণে, অ্যাস্ট্রোনমারের কারণে, অন্যান্য অ্যাস্ট্রোনমার থেকে। হোয়াইল হিজ থিওরি, যেখানে বলছে হোয়াইল, যেখানে তার এই থিওরিটা হ্যাজ রিসিভড আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ অ্যাটেনশন ওভার দ্য ডিকেডস, এই দশক ধরে তার এই জিনিসটা অনেক কিসে চলে আসছে, মানুষের চোখে পড়ছে। ক্রিটিক্স মেইনটেইন দ্যাট, ক্রিটিক্সরা মানে বিশ্বাস করে যে স্টোনেজ বিল্ডার্স প্রবাবলি ল্যাক দ্য নলেজ। মানে ক্রিটিক্স কারা ছিল তা কিছু বলে না, কিন্তু এখানে বলছে ক্রিটিক্স ছিল হচ্ছে আদার এস্টোমার, কাম ফ্রম আদার এস্টোমার্স। না আসলে তারপরে হচ্ছে তার সমালোচনা থেকেই কি বলছে, এখানে বলছে criticism has come mainly from other astronomers, exactly. সো এখানে ক্রিটিসিজমটা কার থেকে আসছে, ধরেন আপনি যদি এইটুক বাদ দেন তাহলে ইজি হয় বুঝতে। ক্রিটিসিজম হ্যাজ কাম, হুম। ক্রিটিসিজম এসেছে মেইনলি কাম ফ্রম ফ্রম আদার অ্যাস্ট্রোনমার্স, অন্যান্য অ্যাস্ট্রোনমার থেকে। তো যারা ক্রিটিক্স যে মেইনটেইন করছে বা বলছে, সেই ক্রিটিক্সরা কারা ছিল, অ্যাস্ট্রোনমাররা ছিল না কারা ছিল তা তো আমরা না জানি বলে না। না, তা তো এখানে বলেও নাই, তো সুতরাং তো এটা নট গিভেন। এই জন্য টেনজি। তাহলে আমরা প্রথমটায় দিছি ট্রু, পরেরটায় দিছি ফলস, তারপরে 12 নম্বর দিছি ট্রু, 13 নম্বর নট গিভেন। প্রবলেম হচ্ছে 11 নম্বরে, জন ওব্রেস ক্লেম দ্যাট স্টোনেজ ওয়াজ সাপোর্টেড বাই 20th century ফাইন্ডিংস। 20th century ফাইন্ডিংস তো কুই পাইলাম, 17th সেঞ্চুরিতে সে ক্লেম করছে। শেট শিট শিট শিট, ফলস হবে এটা।
আচ্ছা, কখন একটা জিনিস পপুলার হয়, সাপোর্ট করলে নাকি সাপোর্ট না করলে? সাপোর্ট করলে সাপোর্ট পপুলার। করলে। তাহলে এই যে সাপোর্ট করছে, দিস থিওরি ওয়াজ ওয়াইডলি পপুলারাইজড, এই যে হুম। দিস থিওরি ওয়াজ ওয়াইডলি পপুলারাইজড মানে সাপোর্ট করছে। দিস থিওরি ওয়াজ ওয়াইডলি পপুলারাইজড বাই দ্য অ্যান্টিকুরিয়ান উইলিয়াম স্টাকলে। তাহলে অ্যান্টিকুরিয়ান উইলিয়াম স্টাকলের দ্বারা তার এই থিওরিটা কি পপুলারাইজড হয়েছিল। এখানে বলছে যে 20th সেঞ্চুরি ফাইন্ডিংস এর দ্বারা পপুলার হয়েছে, কিন্তু ওইখানে বলছে যে ওই লোকটার সাপোর্টের দ্বারা পপুলার হয়েছে, তাতে ফলসই হয়। হ্যাঁ, ফাইন্ডিংস মানে কি বোঝায়? ফাইন্ডিংস মানে যে তথ্য, কি তথ্য খুঁজে পাওয়া আর কি, গবেষণা, গবেষণা। ফাইন্ডিংস মানে গবেষণা, রিসার্চ। অনুসন্ধান। হ্যাঁ, রিসার্চ, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। এখন অ্যান্সার মিলাইছেন? হ্যাঁ ভাইয়া, 4টা হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, মোবাইল চালাইতেছি না, তারপরেও চার্জ একা একা চলে যায়, এটা কি সমস্যা? ব্যাটারি ডাউন। ব্যাটারি ব্যাটারি ডাউন? সমস্যা ভাই। ধরেন মোবাইলে 97% চার্জ ছিল, মোবাইল অফ রইছে, এখন ওপেন খুলছি দেখি 94%, 3% চার্জ চলে গেল, এটা কি খারাপ লক্ষণ নাকি? না ভাইয়া, এটা ঠিক আছে। এটা হচ্ছে আইফোনে তো অনেক আইফোন ধরনের সিস্টেম। আইফোন আইফোন না, এটা স্যামসাং। ও আচ্ছা, সরি। চালু করলে একটু চার্জ কমতে পারে, যখন অস্বাভাবিক কমবে তখন ব্যাটারি সমস্যা। হুম। আপনার মনে হয় ডাটা চালু আছে। আরে না, এখানে কোনো ডাটা মাটা সিম টিম কিছুই ঢুকাই নেই এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এমনিই তাহলে কমে যাইতেছে, এটা তো খুবই খারাপ লক্ষণ, কারণ এমনিই যদি কমে যায় আর যখন ডাটা মাটা ফোন টোন সব চলবে তখন তারও কমে যাবে মনে হয়। নতুন কিনছেন? নতুন কিনছি, হ্যাঁ নতুন কিনছি বলতে এটা, নতুন বলতে ইউজড ফোন এটা, মানে ফোন আমার না, আরেকজনের ফোন আমার কাছে দিছে সেট আপ করার লাইগা। আরেকজনের ফোন সে কিনছে, সে আমার কাছে রাইখে গেছে যে এইটার ওয়াইফাই দিয়ে সব আপডেট টাপডেট দিয়ে সেট আপ করে দেওয়ার জন্য। তো আমি চার্জ দিছিলাম, 99% হয়েছিল, তো 99% চার্জ হওয়ার পরে মনে হয় কতক্ষণ হয়েছে, ঘন্টা 2 হয়েছে, তো 99% থেকে এখন 94% হয়েছে, কিন্তু মোবাইল কিন্তু ইউজ করা হয় নাই। 2 ঘন্টা আগে 99% হয়েছে, এখন 94%। তাহলে 5% যে কমে গেল, মোবাইল তো ইউজ হয় নাই, তাই 5% কমে গেল কেন? এটা যদি আগে ইউজ না হয়, এখন যদি আপনি মানে চালান, মানে আপনি ওপেন করছেন, তাহলে হয়তো প্রথম দিকে চার্জ একটু যেতে পারে, বা পরে ঠিক হয়ে যাবে। হুম, দ্যাটস এ গুড পয়েন্ট। চলেন আসেন, কারা কারা চেহারা দেখবেন আর দেখাবেন। আসবো স্যার? আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। কি কি দেয়া ছিল স্পিকিং বলেন। স্যার 43, 45, 47। ওহো, একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আপনাদের আমি। এই যে এখানে ট্রু ফলস নট গিভেনের আমাদের যে হ্যান্ড নোটটা আছে, এটা তুলে রাখতে হবে। এই দেখেন, এই যে ট্রু ফলস নট গিভেনের হ্যান্ড নোট, এই যে ট্রু ফলস নট গিভেনে কিওয়ার্ড গুলা নাম্বার, ডেট, সাইন্টিফিক ওয়ার্ড, ইতালিক, বাট, ইনভার্টেড কমা,
তারপরে যে প্রপার নাউন গুলা, এগুলা আমরা মার্ক করে রাখছি। দেখছেন না যে আমি করানোর সময় কিন্তু মার্ক করছি। আর ওই ওয়ার্ড গুলা প্যাসেজে আমরা খুঁজছি, প্যাসেজে পাইছি। তারপরে আমরা টার্গেট ওয়ার্ড কিছু দেখছিলাম, যেমন ওই যে আহ, আমরা সাম দেখছিলাম, মোর দেখছিলাম, মোস্ট দেখছিলাম। তারপরে এগুলো কোথায় ফার্স্ট, পাবো ভাইয়া? সেকেন্ড, থার্ড গ্রুপে দিছি কতবার। ও আচ্ছা, দেখি। তারপরে হচ্ছে উম কি বলছে, গ্রুপে আমি যে পিডিএফ গুলো দিই আপনারা মনে হয় খুলে দেখেন না, তাই না? টার্গেট ওয়ার্ডের মধ্যে যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, লিমিটিং ওয়ার্ড, ডিগ্রি, এগুলো হচ্ছে টার্গেট ওয়ার্ড, এগুলো আমরা পাই। এগুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে, কারণ এগুলা একটা কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ করে দিতে পারে। যেমন আমরা দেখছিলাম মোস্ট, তারপরে হচ্ছে কি এই যে মোস্ট দেখছিলাম, তারপরে মাচ দেখছিলাম, তারপরে হচ্ছে মেনি দেখছি, ফার্স্ট দেখছি, তারপরে থার্ড দেখছি, থার্ড ওই যে থার্ড ফেজ, থার্ড দেখছি। এগুলোকে মার্ক করতে হবে। অল, যদি অল থাকে, আর ও প্যাসেজে ধরেন কোশ্চেনে অল পিপল আছে কিন্তু কোশ্চেনে আছে মেনি পিপল, তাহলে মেনি পিপল আর অল পিপল, তাহলে কি অ্যান্সার ফলস হয়ে যায়। কেন? কারণ অল মানে সবাই, আর মেনি মানে অনেক, অনেক মানুষ, তার মানে অনেক মানুষ মানে সবাই না। তো এরকম অল দেখলে এগুলাকে মার্ক করে রাখতে হয়। এবং ফ্রিকোয়েন্সি, নেভার, এভার, তারপরে এগুলা খেয়াল রাখবেন যে কোথাও নেভার বললে পারা মানে কখনোই না, তো যদি বলে সামটাইমস বা বছরে একবার, তখন এটা ফলস, কারণ নেভার মানে কখনোই না, আর একবার হইলে তো একবার হয়েছে তাইলে। ডিগ্রি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই যে বেটার, বেস্ট আমরা পড়ছি, মোর, চিপার, লঙ্গার, এগুলা এগুলা কম্পারেটিভ। তো এই ধরনের ডিগ্রি থাকলে বেশিরভাগই নট গিভেন হওয়ার পসিবিলিটি থাকতো। এখন 50-50 বলতে পারেন, নট গিভেন হইতে পারে অথবা ট্রু বা ফলস হইতে পারে। সো 50-50 বলা যায়, কারণ কোশ্চেনের প্যাটার্ন গুলা এরকম হয়েছে এখন। তো এগুলা একটু খেয়াল করবেন, এগুলা দেখবেন। এটা হচ্ছে রিডিং অ্যান্ড লিসনিং এর যে শিট আমি আপনাদেরকে দিয়েছি। আজকে আমরা এই টার্গেট ওয়ার্ড, কিওয়ার্ড ধরে ধরে করা শিখছি। নেক্সট ক্লাসে আমরা অর্ধেক ট্রু, অর্ধেক ফলস, অর্ধেক ট্রু, অর্ধেক নট গিভেন এরকম ধরে কিভাবে করা যায় সেটা দেখবো ইনশাল্লাহ, আশা করি। সো আপাতত আপনারা এইভাবেই করেন, ট্রু ফলস গুলা করেন। টার্গেট ওয়ার্ডে কিওয়ার্ড ধরে ধরে কিওয়ার্ড মার্ক করবেন, তারপরে এই টার্গেট ওয়ার্ড যে এখানে দেওয়া আছে যেগুলা, এগুলা একবার পড়বেন বাসায় নিজে নিজে, তারপরে এগুলাকে খেয়াল করবেন যে এগুলা বইয়ে আছে কিনা, প্যাসেজে আছে কিনা, এগুলা মার্ক করবেন ভালো করে। জি, আসেন। আসছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কত কত দেয়া ছিল? স্যার। 43, 45, 47। হ্যাঁ, 43। তো চলেন আমরা 43 থেকে শুরু করি, ওয়েদার। ওকে স্যার। Okay, let's start. What's the weather like where you live? Yes, I currently live in Noisingdi. I appreciate the weather in Noisingdi. To be more specific, the weather is uh, particularly sunny today with no clouds. I think I think it is perfect for any outdoor activities, but forecast the forecast suggests it will rain tonight, rain hard tonight. Do you prefer hot or cold weather? Yes, to be honest, I personally prefer cold weather because uh, I really like winter. The winter in my country starts
starts uh, starts in December. So starts in December. There is no problem. There is no problem with perspiration and perspiration and humidity. So I think it is perfect for any outdoor activities, and I or and plus cold weather makes comfortable and relaxing. Perspiration, বৃষ্টিপাত. Yes, sir. Are you in the habit of checking the weather forecast? Yes, definitely. Uh, yes, definitely. I check in the weather uh, when I leave the house to see if I need to bring an umbrella. What do you think are the effects of climate change in recent years? Well, recent years uh, effect climate change effect have intensified, including flood, heat waves, wildfires, melting glaciers, and sea ice leading to sea level rise, all driven by rise the global temperature uh, and uh, and atmospheric carbon dioxide. These change directly threat human health, uh, economics and biodiversity. So it creates for challenge for survival, food, and water. Would you like to visit other cities that have different climates? Yes, I currently live in Noshindi. It is hot here. It is hot here it is hot there most of the year, and I if I get a chance, this more comfortable because their uh, temperature around is 30 to 40 degrees Celsius. I personally prefer winters, so I take chance go will go to visit uh, will go to visit different climate city. Good. Well done. Keep practicing. Uh, প্র্যাকটিস করতে I হবে got the general practical. অন্যদের সাথে প্র্যাকটিস করেন? um, পার্টনার আছে? জি স্যার, আমাদের গ্রুপে ওই রুদ্র ভাই আর আসিফ ভাইয়ের সাথে প্র্যাকটিস করি, কিন্তু আজকে একটু বাসায় মেহমান আসছিল, এই কারণে করা হয় নাই আজকে। তো মেয়ে মানুষের সাথেই করতেন আজকে। মেহমান চলে গেছে পরে আমি এমনি নিজে নিজে প্র্যাকটিস করতেছিলাম, পরে ও হাসে, পরে আমি বলতেছি তুমি কইরো প্র্যাকটিস, তাইলে বুঝবা। বুঝবো, সবাই বুঝবো। ঠিক আছে, ভালো হচ্ছে, আস্তে ঠিক আস্তে আছে, ট্রাই করেন, হবে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ আসসালামু নেই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম। মেঘলা আকাশ। মেঘলা আকাশ না ভাইয়া। মেঘ তো আকাশেই থাকে, তাই না? 45 45. patience. Are you a patient person? Yes, I would say I'm a fairly patient person. I tend to stay calm or give things time.
even when situations don't go as planned, I believe patience, patience, um, I believe patience gives better decisions and maintain uh, maintain uh, good relationships with others. What is it that makes you feel impatient? Uh, I feel impatience when people are careless or don't respect others' time. Uh, uh, if someone if someone is constantly late or delays important work, I get frustrated because it uh, it affects my schedule. Um, in such situations, I um, I try to uh, I try to uh, I try to stay composed, but it is very challenging. How do you feel when you have to do something for a long time? When I have to do something a long time, uh, tired uh, mm, or tired. So when I have understand the work purpose, I try to do the work very hardly uh, mm, or হ্যাঁ ভুলে গেছি কোনো সমস্যা নেই, আমরা নেক্সট কোশ্চেনে যাই। Are you more patient now than when you were a child? I would definitely say I'm much more patient now than I was as a child. Mm, uh, in some position, I feel ভাই আমি না ভিডিও করে করে আমি নিজেকে নিজে আমি দেখতেছি আমি পারতেছি। আমি এই জন্য আজকে সাহস করে আসছি যে আমি আজকে পারবোই, কিন্তু আমি তো ভুলে যাচ্ছি মানে আসলেই আমি পুরো এই যে- মুখস্থ বলছি ভিডিওতে, একটু থামিনি। এই জন্য রেগুলার আসতে হবে, রেগুলার ভাই পারলে, পরের দিন আসতে গিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিল। পারলেও আসতে হবে, না পারলেও আসতে হবে। এক লাইন পারলে এক লাইনের জন্যও আসলেও হুম, আপনার যে একটা মানে আপনার ক্যামেরায় আসতে যে নার্ভাস লাগে না, বা আমি হ্যাঁ হ্যাঁ চাইলেই আসতে পারি, এটা একটা যে ভাব এটা ভিতরে তৈরি হয়, জি। তো ওইটার মাধ্যমে এই প্রবলেমগুলো দূর হয়। সমস্যা নাই, প্রথমে ভালো বলছেন, অনেক কনফিডেন্স ছিল, ভালো ছিল। প্রত্যাশা অনুযায়ী মনে রাখবেন, প্রথমবার আপনি যে প্রত্যাশা করবেন প্রথমবার, সেই প্রত্যাশা অনুযায়ী কখনোই ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয় না। একটু হইলেও হয় একটু বেশি হবে, নাহলে একটু কম হবে। এমন হয় যে আপনার প্রত্যাশার থেকে অনেক বেশি হয়ে গেছে, অনেক ভালো হবে, এরকমও হয়, আবার কখনো কম হয়। সো এরকম করা যাবে না যে যা যেরকম আমি প্রত্যাশা করছি একদম ওরকমই হবে, এরকম না জিনিসটা। সেই জন্য আহ এখানেও পেশেন্স রাখতে হবে, হ্যাঁ, এই ধারাতেও পেশেন্স রাখা লাগবে। ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, আই উইল ট্রাই মোর। ইউ উইল ট্রাই ইউর বেস্ট। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। টেক কেয়ার। নেক্সট। আসসালামু আলাইকুম। এরকম ভাই। ওয়ালাইকুম ভাই, আসসালাম, কি অবস্থা ভাই আবরার ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। এখন আহ কোনটা করবে বলবেন, which বা one? যেটা বেশি আনসার ওইটা দিলে ভালো হয়। বেশি অ্যান্সার বলতে আপনি দেখেন নাই? দেন, আর সমস্যা নেই, আপনি আহ জি স্যার, মেম 43 দেন।
43. 43. Okay, okay. Okay, let's start with weather. What Yes, is sir. the weather like where you live? So, well, I'm living in Dhaka, and most of the time, the weather in Dhaka is hot and humid, and the weather is so uncomfortable for me. Uh, I supposed to live in a cold weather. Okay. Do you prefer hot or cold? I prefer cold weather just because in winter or cold, I work some more, and I concentrate on my work, and it is suitable for me. On the other hand, in hot, I feel very comfortable, so that's why I like cold weather. Are you in the habit of checking the weather forecast? Sometimes I checking the weather in forecast, but not regularly. When I go outside for playing or going for a tour, that time I check forecast. Is not in my daily basis. What do you think are the effects of climate change in recent years? In recent years, the climate are very harmful for the people who uh, feel in a who are the poor people who live in a beside river. Those are suffering from a lot. The flood, they are suffering from a lot, and the crops are damaging for this weather. Would you like to visit other cities that have different climates? There is hot and humid, but it is not suitable for me. So I like cold. That's why I like to visit the cities where the weather is cold and which is suitable for me. That's why I like to visit other cities. Did you say all of the questions? I mean, did you answer all of the questions with preparation or without preparation? উম ওই ভাইয়া একটু আগে যে ভাইয়াটা অ্যান্সার দিল ওনার থেকে শুনে শুনে কিছুটা। আগামী 6 মাস পরেও আপনার স্পিকিং এই লেভেলই থাকবে, নো চেঞ্জ। আপনি কি বুঝতেছেন আমার কথা? আপনি আরো 10টা কোর্স ভাইয়া কর। নেট নেট শোনা যায় এখন? ভাইয়া, জি জি বলছি আপনি আরো 10টা কোর্স করার পরেও আপনার স্পিকিং লেভেল এরকমই থাকবে, নো চেঞ্জ। জি ভাইয়া। আপনি নতুন কিছু শিখতেছেন না, আপনার ভিতরে যা আছে আপনি সেগুলো অ্যাপ্লাই করতেছেন। তো ব্যাপারটা হচ্ছে আপনার ভিতরে যা আছে সেটা দিয়ে আপনি 6 পাওয়ার যোগ্য, 6 লেভেল আপনার। জি জি তো আপনি এখন আরো 10টা কোর্স করলেও, 10টা কোর্স করার পরেও আপনার ওই 6 লেভেলই থাকবে, যদি না আপনি এক্সপ্লোর করেন। জি জি আপনাকে ভাইয়া, বুঝতে পারছি। এক্সপ্লোর করতে হবে। এখন দেখেন, নর্মালি আমি বললাম, আমি আপনাকে আস্ক করলাম যে what do you think are the climates or effects of climate change in recent years? তো আপনি স্টার্ট করছেন in recent years the climate change are very harmful. This is totally 6 level answer, fully 6 level answer. ইম্পসিবল যে আপনি এই 6 থেকে 6.5, বরং 5.5-এ চলে So, আসতে পারে। সো তাহলে আমাকে এখন কি করতে হবে? আর ইউ লিসনিং? ভাইয়া নেটওয়ার্কে করতেছে, ঝামেলা করতেছে। আর ইউ লিসনিং মি? ইয়েস ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আপনাকে মডিফাই করতে হবে, আপনাকে ক্লাইমেট সম্পর্কে মডিফাই করতে হবে, অ্যাজ উই আর নট এক্সপার্ট ইন ক্লাইমেট। আমরা ক্লাইমেট সম্পর্কে এক্সপার্ট না। সো how you can respond to the questions, because you are not a specialist in climate change, so how you can respond then? So what do you think? তো আপনার এখানে রেসপন্স
নেটওয়ার্ক তো প্রচুর সমস্যা দেখতেছি আপনার ওইখানে মনে হয়। আপনারা বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, একটু একটু নেটওয়ার্কের বুঝতে সমস্যা করতেছে। হুম। ভাই আপনার হচ্ছে বাফারিং করতেছে, বেঁধে বেঁধে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে, বাফারিং করতেছে। কি জানি আর বুঝি না আসলে, বুঝে আজকে দেশে পুরো ক্লাসই এরকম বাফারিং করছিল ভাই। নেটওয়ার্কে এত সমস্যা কেন আমি বুঝতেছি না আসলে। আমার এখানেই মেবি প্রবলেম, যেহেতু আপনারা সবাই সবাই যেহেতু প্রবলেম ফেস করছেন, দ্যাটস মিন্স প্রবলেমটা আমার এইখানে। তো যাই হোক, এখন রেসপন্সটা আপনাকে আরেকটু অর্গানাইজড বা আরেকটু ডেকোরেটেড করতে হবে। যেমন ধরেন আপনি বলতে পারেন, আপনি ওয়েল দিয়ে শুরু করেন, তারপরে বলেন I would say I'm not good at climate or climate change or something, but what I can say from my perspectives and from reading some articles from the newspaper, I can say, yeah, climate change are becoming, I mean, becoming worse or worser than previous. It makes people feeling a lot of problem now, so we should do something that can actually change the climate change system or change the climates or something like that. এভাবে আপনি ক্লাইমেট যে ডিজাস্টার আছে এই ডিজাস্টারকে কিভাবে পরিবর্তন করা যায়, তারপরে আপনার আপনার যে এরিয়া আছে সেই এরিয়া বা এলাকা ভিত্তিক যদি দু একটা কিছু বলতে চান, যে যেমন ধরেন আপনি বললেন যে ইন উইন্টার in our I mean in our city, like you have a different city in Bangladesh, there are several cities. So in my city, it it can be goes down like 6 degrees Celsius, 5 degrees Celsius, but in Dhaka here will be 13 degree, 14 degrees Celsius. So see, the climate's different because of the air. So different types of airs, like this is polluted air, here is fresh air. So all over there, I mean, mixed climate change is going in our city, in our country. সো এইভাবে যদি আপনি ডিফারেন্টলি মানে করেন, এক্সপ্লেন করেন, তাহলে না আপনি 6.5 বা 7-এর দিকে ধাবিত হবেন। এখন আরেকজনেরটা শুনে আপনি অ্যান্সার করতে পারছেন, ভেরি গুড, ওয়েল ডান। যেটা বলতে পারছেন এটা তো আসলেই ওয়েল ডান, কিন্তু মানে আপনার নিউ সেন্টেন্স, নিউ স্ট্রাকচার, বা আমি এগুলা কেন আপনাকে বললাম, অন্যকে কেন বললাম না, কারণ হচ্ছে নর্মাল কথা বলার যে একটা স্ট্যান্ডার্ডটা সেটা আপনার আছে। কোনো একটা বিষয় নিয়ে কথা বলার যোগ্যতা আপনার আছে। কোনো একটা বিষয় নিয়ে আমি পড়ি নাই কিন্তু আমি 2-4 লাইন বলতে পারবো, সেই যোগ্যতা আপনার আছে। কিন্তু ওইটাকে সুন্দর করে অর্গানাইজড করে কন্ডিশনাল সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভ্যারিয়েশন এরকম করে বলার তো এখনো আপনার প্র্যাকটিস আসে নাই। তো এখন আপনাকে ওইটা করতে হইলে আপনাকে স্যাম্পল পড়া লাগবে, স্যাম্পল পড়া বললে আপনি আরো অধিক সুন্দর করে বলতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আবরার ভাই So next ধন্যবাদ। class দেখো। প্র্যাকটিস আসসালামু করেন, আলাইকুম স্যার। চেষ্টা করেন, ইনশাল্লাহ আরো ভালো করবেন আশা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। হুইচ ওয়ান ইউ ওয়ান্না টেক? ভাই সাহসটা দিয়েন। সাহস তো কোনো কোয়েশ্চেন সহজ নাই এখানে, এখানে পেশেন্স, তারপরে ওয়েদার, কোনটা নেবেন? একটা দেন ভাই। সমস্যা নেই। দিস ইজ নট আ জোক। আপনি তিনটাই পড়ছেন তো? জি ভাই। ওকে, ভেরি মানে গুড, আগে পড়তে ওয়েল ডান। দেন। সো 43, 45 আর একটা কি ছিল 47। চলেন মেমোরি নিয়ে তাহলে। আর ইউ গুড এট মেমোরাইজিং থিংস? I am not at all because uh, I am good in logical things like I cannot memorize anything very easily, and I something what is look like easy to another person. Have you ever forgot something important?
Usually I forget many things in my life, what is most important in my life, but uh, I would like to say a specific one that I had forgot a few months ago. It was my exam date, and that's why I didn't do my test. What do you need to remember in your daily life? In my daily life, I need to remember a lot of things, like uh, my every day life's things, like when is my How do you remember important things? I usually note these things in a paper or a calendar, and in my phone. And when time to do it, I have some notification in my phone, and that's why I can সামিয়া, remember this. গুড, ভেরি গুড। এই তো হইছে, ভালো পারছেন তো, সুন্দর হইছে। তবে সেন্টেন্স গুলো একটু শর্ট শর্ট হইছে, আর একটু ব্রড করতে হইব। জি ভাই। ঠিক আছে, খেতে প্র্যাকটিস হবে করেন, না? প্র্যাকটিস করেন। স্পিকিং এর প্র্যাকটিস ওইভাবে করা হয় না ভাই, কারণ রিডিংটা নিয়ে তো একটু ঝামেলায় আছি, তো রিডিংটার পরে ফোকাসটা বেশি দিচ্ছি। রিডিং করলে তো আর স্পিকিং এর পয়েন্ট চলে আসবে না, তাই না? জি ভাই। 1 ঘন্টা সময় দিতেই পারেন চাইলে, যদিও যদি সময় বের করা যায় এটা বেটার। অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় কারোর সাথে দেওয়া উচিত। 1 ঘন্টা প্র্যাকটিস মানে বহুত কিছু, প্রতিদিন 1 ঘন্টা স্পিকিং করা মানে বহুত কিছু, বহুত। 30 দিনে 30 ঘন্টা, মানে অনেক প্র্যাকটিস। এবং এই তবে 30 দিন অনেক, জি ভাই, অনেক ফ্রেন্ড আছে, ওরা করে কি, আপনার প্রতিদিন একটা ডেডিকেশন নিয়ে বসে, একদিন করে তারপরে কোনো খবর থাকে না, নক দি তারপরে পাওয়া যায় না। তাতে আমার কি, তাতে কি আমার কিছু যায় আসে? জি না ভাই, বাট ও- করে ওদের নাকি ওরকম, ওদের বলে যে সম্পর্কে ওদের সম্পর্কে ওইটা বলাটাও তো আমার সময় নষ্ট। ওদের নিয়ে যে আপনি 1 মিনিট চিন্তা করছেন না, ওইটাও আপনার সময় নষ্ট। মানে ওইভাবে কাউরে পায় না যে রেগুলার প্র্যাকটিসটা করবে। গ্রুপে এত মানুষ আছে, কেউ আপনি একটা, করতে চায় না। জি ভাই, এনাদের সাথে তো ওইভাবে আমার কোনো ই নাই তার জন্য। তাই কি তবে আপনার ভাই আপনিও যে তবে একটা কি আপনাকে ওনাদের ওনাদের বোনের সাথে আপনাকে বিয়ে দিতে হবে সম্পর্ক হওয়ার লেগা? মানে বলতেছি যে আপনার একটা ওই যে অ্যাপস দিছিলেন না, ফ্রি ফর টক, তো মাঝে মাঝে ওইটাই যাই, ওইটা যে একটু প্র্যাকটিস করি। ভাই, আল্লাহর রস্তে বন্ধু বানান গ্রুপ থেকে, আল্লাহর রস্তে বানান। এগুলা আপনার ফ্যামিলি। কি ফালতু কথা বলেন এগুলা! গ্রুপের থেকে আপনার যারা আইএলটিএস করতেছে তাদের থেকে ফ্রেন্ড বানাইতে পারেন না, আপনি আকাশ বাতাস থেকে ফ্রেন্ড কেমনে বানাইবেন? এইসব ভুগিযুগি কথা ছাড়েন ভাই। গ্রুপে 20 জন মানুষ আছে, আপনি 20 জনকে কয়টা মেসেজ, কয়জন মানুষকে মেসেজ দিচ্ছেন আপনি 20 জনের? আপনার তো এভরি সিঙ্গেল মানুষকে মেসেজ পাঠানো উচিত। লাইক মাইন্ডেড পিপল দরকার। আপনি যে জিনিসটা শিখতে চাচ্ছেন সেই জিনিসে লাইক মাইন্ডেড পিপল লাগবে আপনাকে আগাইতে হইলে। আর এই গ্রুপে যারা আছে, এভরিওয়ান ইজ দ্য লাইক মাইন্ডেড পারসন, এভরিওয়ান, বিকজ ইউ আর হেয়ার উইথ ফর আইএলস অ্যান্ড এভরিওয়ান ইজ হেয়ার ফর দ্য সেম রিজন। সো যেখানে আপনি একটা গ্রুপে, যেখানে বাকি 20 জনের মধ্যে বাকি 19 জন আইএলটিএস করতেছে, দ্যাট মিনস ওল আর লাইক মাইন্ডেড। আপনি এই গ্রুপ থেকে মানুষ না নিয়ে আপনি আকাশ বাতাসে মানুষ খুঁজতেছেন, তারা ডেডিকেশন নাই, তারা ই করতেছে তারা তো করবেই, তাদের তো দরকার নেই ভাই এটা। যাদের দরকার তাদেরকে মেসেজ দেন। আমার কেন তাকে হইতে হবে, পরিচিত হইতে হবে? কোনো দরকার নেই পরিচিত, অপরিচিত মানুষ দরকার। কেন? কারণ অপরিচিত মানুষ আমার স্পিকিং দেখে হাসবে না, কারণ সে তো আমার ফ্রেন্ড না, সে তো আমার রিলেটিভস না, সে আমার এমন কোনো আত্মীয় স্বজন না যে যে আমি ভুল করলে সে হাসবে। অপরিচিত মানুষ দরকার, তার সামনে আমি হাজার হাজার ভুল করব, কোনো সমস্যা হইব না। আমার পরিচিত মানুষের সামনে ভুল করলে তারা হাসবে, কিন্তু অপরিচিতের সামনের সাথে যদি হাজারো ভুল করি, সে হাসলে আমার কিচ্ছু যায় আসে না। কেন? কারণ সে তো আমাকে চেনে না। জি ভাই। চেঞ্জ করেন, চেঞ্জ করেন, থিঙ্কিং চেঞ্জ করেন। আপনার থিঙ্কিংটা তবে সমস্যা। গ্রুপ থেকে ফ্রেন্ড বানান। আজকে সবাই
বুঝছেন? জি গ্রুপ থেকে লোক নেন, আচ্ছা গ্রুপ থেকে লোক নিয়ে স্পিকিং প্র্যাকটিস করেন, গ্রুপের বাকি সবাই মেসেজ দেন কে ফ্রি আছে, 1 ঘন্টা সময় লাগবে, 4 জন 5 জন পাইলে 4 জন 5 জনের সাথে করবেন, কোনো সমস্যা নাই। কারণ এটা এনশিওর রাখেন যে 4 জন 5 জন বানাইলে প্রত্যেকদিন আপনি 4 5 জনকে পাবেন না। ঠিক আছে, এই জন্যে অ্যাটলিস্ট কোনোদিন যেন মিস না যায়। আর জি ভাই, আমাদের গ্রুপে আমি নোট দিছিলাম যে আমি কল দিব, তা কেউ রেসপন্স দেয় না। গ্রুপে কেন ভাই? পার্সোনালি কি সমস্যা হয়েছে আপনার? আপনার কি টাইম নেই পার্সোনালি একটা মেসেজ দেওয়ার? আচ্ছা ভাই, সমস্যা আজকে থেকে করবো। বাইরে গ্রুপের প্রত্যেকের একটা মেসেজ দিবেন যে আপু এটা আমার মেসেজ যে আমি স্পিকিং প্র্যাকটিস করতে চাই ভাইয়া, আমি স্পিকিং এর জন্য 1 ঘন্টা সময় বের করছি, আপনি যদি ফ্রি থাকেন, আপনার যদি পার্টনার না থাকে বা আপনার যদি মনে হয় যে আমি আপনার সাথে প্র্যাকটিস করতে পারি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই মেসেজটা দিলে কি আপনার ইজ্জত চলে দিব, নাকি ইজ্জত বিক্রি করে না ভাই। লাইতেছেন এটা দিয়া? ভাই চেঞ্জ করেন, মাইন্ড চেঞ্জ করেন। ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই, পারবেন। জাস্ট আপনি যখন যে গ্রুপের সাথে যখন যেটা শিখতে চাবেন, তখন সেই গ্রুপের সাথে আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আপনি আইএলটিএস শিখতে যাচ্ছেন, আইএলটিএস গ্রুপের সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনার বেশি। চেনা না চেনা ডাজেন্ট ম্যাটার। চিনে কি হবে? যারা চেনেন সে আপনার ক্ষতি করে, আর যারা চেনেন না সে আপনার উপকার করে, তা চিনে কি করবেন আপনি? বুঝেন নাই? জি পারবেন, ভাই। টেনশন নেন না ভাইয়া, হতাশ হওয়ার কিছু নাই। জাস্ট খালি ট্রাই করেন, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আর ট্রাই করেন। আর অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করেন, কাউকে নেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো করবেন। আপনার ডেডিকেশন ভালো আছে, আপনি ট্রাই করতেছেন অনেক, ইন কোর্সের মধ্যেও কত কষ্ট করে প্র্যাকটিস করতেছেন। সো টাইমটাকে বৃথা যেতে দিয়েন না, ট্রাই করেন, সঠিকভাবে করেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দিস ইজ আ লাই, দিস ইজ টোটালি আ লাই। প্র্যাকটিস ডাজেন্ট মেক আ ম্যান পারফেক্ট, প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্রপার ওয়েতে। সারাদিন আপনি পড়লেন বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, প্র্যাকটিস করতেছেন, কোনো লাভ হইব? না ভাই। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝেন। বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ ইজ হলো একটি রিভারাইন নদীমাতৃক দেশ। এভাবে বুঝা প্রপারলি প্র্যাকটিস করেন, একবার পড়লেই মনে থাকবো। আর সারাদিন এই জজবা করলেন জজবা করলেন, কাম হইবে না এতে। ঠিক আছে, প্রপার প্র্যাকটিস করতে হবে, 10 ঘন্টার কাজ 2 ঘন্টায় হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, টেনশন নেন না ভাই, হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা ভাই করেন। ভেরি গুড। দোয়া করুন। নেক্সট। আচ্ছা। দোয়া তো আল্লাহ হাফেজ। অবশ্যই ভাইয়া, অবশ্যই দোয়া করি, তো আপনি তো ভালো করলে আমি অনেক খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কোনটা বলবেন? ওয়েদার। হুম, লেটস স্টার্ট। হোয়াটস দ্য ওয়েদার লাইক ওয়্যার ইউ লিভ? In Bangladesh, we have a six distinct country seasons. I particularly enjoy the rainy season. When the rain arrives, it brings a sense of peace and tranquility. Uh, I truly love it. Do you prefer hot or cold weather? Actually, I prefer cold weather over hot weather. In cold weather, I can enjoy a lot of advantage. For example, I can stay cozy in bed with a warm cup of tea. I also find it easier to step comfortably in a corner, cool, cooler, cooler environment. On the other hand, hot weather makes it difficult to get enough sleep because of the heat. Are you in the habit of checking the weather forecast? Absolutely. I usually check the weather forecast every time before I have home, mostly on my phone. It it helps me dedicated. It helps me decided what to wear and whether I need to bring an umbrella. It also very helpful for planning outdoor
or activities. Very good. What do you think are the effects of climate change in recent years? I think the biggest I change has been in the increase in the number of climate disaster in recent year. It seems like year there is a climate there is a climate disaster now. Earlier this event used to happen after many years. Secondly, in my at latest list, the winter have become impossible to survive without air conditioning now. Would you like to visit other cities that have different climates? Absolutely, I would love to visit cities with different climate than my hometown. If it often change to explore diverse environment. Since I live I live in a tropical climate, visiting in winter would be an opportunity to enjoy snow and cold weather. Good, very good. Shabash. Keep practicing. Assalamu alaikum. Walaikum assalam. Next. Okay, next পড়া লেখেন 47 borrowing and lending 49 লিখেন আর নাম্বারগুলো গ্রুপে আপডেট দিয়ে দিন 49 borrowing or lending 51 hobby 51 hobby আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট তো পড়া হয়েছে তাই না জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া হয়েছিল। 54 friends 54 friends এই তিনটা আপডেট দিয়ে দেন গ্রুপে আগামীকাল সানডে সো আকাশে বাতাসে থাকবো তাই জন্য ক্লাস হবে না টিউসডেতে ইনশাল্লাহ জানাবো কোথায় কি আছি কি অবস্থায় ক্লাস কিভাবে নিব জানাবো ইনশাল্লাহ আপনাদের উফ সবাই দোয়া করেন হ্যাঁ আপনাদের জন্য দোয়া রইলো সেফ আসসালামু জার্নি আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ